আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করব আর কি সেটা হচ্ছে আজকে আমাদের মেইন এজেন্ডা যদি বলি সেটা হচ্ছে যে আমাদের ল্যাব 6 এর হুম প্রবলেম সলভ করা। সো ল্যাব 6 এর আমি তোমাকে এটা করাইছিলাম, এক মিনিট। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন বোধহয় শেয়ারই করে নাই, দাঁড়া। না 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 স্ক্রিন দেখা যাচ্ছে না। ওয়েট, স্ক্রিনটা শেয়ার করা হয় নাই। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ওকে, গুড। ওকে, ফাইন। সো হুম আমরা অলরেডি হচ্ছে টাস্ক 1, টাস্ক 2, হ্যাঁ তারপরে হচ্ছে সেই টাস্ক 3, ফোরটা এগুলো স্কিপ কারণ করছিলাম। টাস্ক 5 নাম্বার করছিলাম, 5 নাম্বার কি করছিলাম আমরা? না না ফাইট করা হয় নাই। 5 এর আগ আর পর্যন্ত আমরা দেখছিলাম, হ্যাঁ ঠিক আছে? ফোরের কথা বলছিলাম যে ফোর মানে পরে করতে ফোর পরে নিয়েছিল ফোর নেওয়ার আচ্ছা, সমস্যা বুঝতে নাই পারছি, মানে ওকে। ফাইভ। সো হ্যাঁ 5 ফাইভটা দেখবো, করা তোমাকে হয়নি। ট্রাই করতে বলছিলাম, ট্রাই করছিলা কিনা আই ডোন্ট নো, বাট 5 হ্যাঁ দেখবো। ফাইভটা ট্রাই করছিলাম ফাইভ থেকে সমস্যা মানে ফাইভ সিক্স সেভেন এদিকে চারটাতে সমস্যা ফোর পর্যন্ত সমস্যা নাই। তো ওকে, তখন ভুল এটা খুব বলছিলাম যে ইজি ফাইভের ছিল। সমস্যা আছে এখন। ফাইন। সো আমরা হচ্ছে 5 থেকে এখন সামনের দিকে দেখবো, আমাদের কিছু ট্রেসিংও আছে। হ্যাঁ ঠিক আছে, ট্রেসিং এ আমি তোমাকে হচ্ছে আগে আমার ভিডিও দিব, তুমি ভিডিও দেখবা, তারপরে আচ্ছা আমরা ট্রেসিং সলভ করব। আগে হচ্ছে আজকে আমরা কোডের দিকে একটু আগাই, 4 নাম্বার থেকে, 4 নাম্বার না, 5 নাম্বার থেকে স্টার্ট করি। হ্যাঁ সেখানে ফার্স্ট থিং যেটা আমাদেরকে জানতে হবে আর কি সেটা হচ্ছে যে তোমার ট্রিপল ওয়ান সাবজেক্টটা এত সুন্দরভাবে অর্গানাইজড, লাইক এই কোর্সটা আর কি, যে তোমার আমরা যেভাবে পড়ছি এতদিন, ঠিক আছে, আমাদের কাছে যদি তোমার ড্রাইভার কোড থাকে, দ্যাট ইজ ড্রাইভার কোড কিভাবে চিনি আমরা? ড্রাইভার করে যে মেইন মেথড দেওয়া থাকে। এক্স্যাক্টলি, ড্রাইভার কোডের মেইন মেথড থাকে, আর মেইন মেথডের হ্যাঁ ভিতরে যেটা থাকে সেটা এক্সিকিউট হয়। সো আমরা হ্যাঁ যেটা হ্যাঁ ক্লাস পড়ছি এতদিন, ক্লাসটা জাস্ট স্ট্রাকচার, ওটার কোনো ফিজিক্যাল হ্যাঁ এক্সিস্টেন্স নাই। হ্যাঁ সেই বাস্তবের ক্লাসটাকে রূপ যদি আমি নাই। ইউজ করতে চাই, তাহলে আমাকে সেই হুম ক্লাসটার ফিজিক্যাল এক্সিস্টেন্স অবজেক্ট ক্রিয়েট তৈরি করতে করতে হয়, হবে। যেটা হচ্ছে আমি আমার অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে করি। হ্যাঁ অ্যান্ড হ্যাঁ আফটার দ্যাট আমরা সেই অবজেক্টগুলোকেই ব্যবহার করি, সেই অবজেক্টগুলোকে ম্যানিপুলেট করি। হইতে পারে সেই অবজেক্টের কোনো হুম মেথডকে আমরা রান করি, বা অবজেক্টের কোনো ভেরিয়েবলকে চেঞ্জ করি, সেটা মেথডের ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে। যেটাই হুম করি না কেন, আমরা অবজেক্টগুলোকে নিয়ে সেটা কাজ করি। অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে করতে হয়। এক্স্যাক্টলি। সো যেখানে ছিলাম আর কি, সো এটা হুম হচ্ছে আমাদের ট্রিপল ওয়ানের মেইন জিনিস, যেগুলো আমরা অনেক এতদিন ধরে পড়ে আসছি আর কি, বাট স্টিল রিভিউ করাচ্ছি যাতে করে জিনিসগুলো ভুলে না যাও। কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রিপল ওয়ানের কনসেপ্টগুলো বুঝলে প্রবলেম সলভ করা খুব একটা বেশি কঠিন না। ঠিক আছে, সো হুম আমার যদি শুধুমাত্র এই মেইন মেথড অ্যান্ড এক্সপেক্টেড আউটপুটটা দেওয়া থাকতো, তাহলেই হচ্ছে আমি এই উপরে যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া আছে আর কি, সেই ইনস্ট্রাকশনস গুলো যদি আমার কাছে বলেও না দেওয়া থাকে, স্টিল আমি পড়ে পড়ে বুঝে নিতে পারি যে আমার কোনো ইনস্ট্রাকশন এখানে আছে কিনা। হুম লাইক এখানে যেরকম বলা আছে, সাপোজ ইউ হ্যাভ ওপেনড আ নিউ লাইব্রেরি from where your friends can borrow books. Initially, you have brought 3 books. Okay, fine. 3টা বুকের নাম দিব। বলা আছে। ইচ অফ 3 কপিস অনলি, মানে একটা বই আমি 3টা করে কপি কিনছি। সো আমাকে হুম বড়োয়ার ক্লাসটা ডিজাইন করতে হবে ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য ফলোইং কোড প্রোভাইডস দ্য এক্সপেক্টেড আউটপুট। ট্রিপল ওয়ানের বিষয় এটা, যে আমি যে হুম অবজেক্টগুলোকে তৈরি করতেছি, ম্যানিপুলেট করতেছি, কেন করতেছি, রিয়েল লাইফ জিনিসগুলোকে আমি যখন ইউজ করি আমি কোনো একটা আউটকাম পাই। তো সেই আউটকামটাই হচ্ছে এখানে আমার আউটপুট। যে আমি যদি কোনো একটা মেথডকে রান দেই, একটা কোনো কিছুকে যদি আমি ব্যবহার করতে চাই, আমি যদি একটা আইফোনের ডিজাইন করি, জাস্ট ডিজাইন, ওটা দিয়ে আমি আইফোনটা ইউজ করতে পারি না। আর যখন আমি অরিজিনাল আইফোনটাকে তৈরি করে ফেলি, তখন আমি সেই আইফোনটাকে ইউজ তখন আমি করতে ইউজ পারি। করতে পারি। কিন্তু সেই আইফোনটার আমি যদি বলি ফিচার্স গুলো কি কি, সেটা আমি আমার ক্লাস দেখলে বা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো, কারণ স্ট্রাকচারের মধ্যে বলা ছিল যে আমার আইফোনটা যদি তৈরি হয়, সেটা দিয়ে আমরা কি কি করতে পারবো। ঠিক আছে, ফাইন। হুম সো যেহেতু হুম আমি ফোনটা বানাই ফেলছি, আই হ্যাভ দ্য রিয়েল অবজেক্ট এন্ড নাও আই ক্যান ইউজ ইট, এন্ড আই ক্যান ইউজ ইট ইন সাচ আ ওয়ে যে আমার যে এক্সপেক্টেড কাজ সেগুলোকে আমি করতে পারতেছি। সো আমার ডিজাইনে বলা ছিল ওটা দিয়ে ফোন দেওয়া যায়। সো তুমি তোমার আইফোনটা বানায় ফেললা, ফাইন, ইউ হ্যাভ দ্য অবজেক্ট ইন ইউর হ্যান্ড। নাও যখন তুমি ওটা দিয়ে ফোন দিচ্ছ, তখন তুমি একটা মানুষের সাথে কথা বলতে পারতেছো। সো এইটা কি তোমার একটা আউটপুট that you are getting হ্যাঁ from হ্যাঁ your object, ঠিক আছে? হ্যাঁ সো হ্যাঁ এই সিমিলার অবজেক্ট ওয়েতে এই আমার বাস্তব কাজটা করতে এখানে পারতেছি। গিভেন কোডের মধ্যে, টেস্টের কোডের মধ্যে আমরা হুম যে অবজেক্টগুলো তৈরি করি এবং সেগুলো ম্যানিপুলেশন করি, সেটার
আমার আউটপুট না থাকলে তো আলটিমেটলি আমি অবজেক্টটা যে ব্যবহার করতে সেটা কিভাবে বুঝবো যে ব্যবহার হচ্ছে বা জিনিসটা হচ্ছে। সো আমার বেসিক্যালি এগুলোর সাথে এটা লিঙ্কড। সো এটা যেভাবে যেভাবে কাজ করে ওভাবে ভাবে আউটপুট আসে। সো এই হ্যাঁ জিনিসগুলোকে আমি বানাইতে পারছি কেন? কারণ পিছনে একটা ডিজাইন আছে। সেই ডিজাইনটা না হ্যাঁ, থাকলে সেই আমার ডিজাইন জিনিসগুলো অনুসারে আমি ওভাবে বানাইতে তৈরি হতো পারছি। না, আমি ওভাবে ব্যবহার করতেও পারতাম না, এন্ড এই আউটপুট গুলো পারতাম না। তো আমাদের এখানে কাজ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজটাই হচ্ছে এটা, যে এখানে তোমাকে কিভাবে ব্যবহার করতে চাই বলা আছে, এন্ড ব্যবহার করে কি আউটপুট চাই সেটাও বলা আছে। সো হুম হুম আমাকে এখানে ডিজাইনটা করতে হবে, যাতে করে ওই ডিজাইনটা তৈরি করে যখন এই লাইনস অফ কোড গুলো এক্সিকিউট হবে পরবর্তীতে, কিন্তু আগে এক্সিকিউট হয় না, আগে ডিজাইন থাকে। ঠিক আছে, হ্যাঁ, আগে আমাদেরকে ডিজাইন সেই হয়। ডিজাইনটাই তৈরি করতে হবে, যাতে করে সেই ডিজাইনটাকে ইউজ করে যখন এই লাইনস অফ কোড গুলোকে আমরা এক্সিকিউট করব তখন আমরা এই এক্সপেক্টেড আউটপুট গুলো পাবো। ঠিক আছে, হুম তো এটাই হচ্ছে আমাদের ট্রিপল ওয়ানের মেইন থিম। তো এখানে যেটা বলা আছে আর কি, যে আমাকে একটা বড় ক্লাস ডিজাইন করতে হবে, যেটা আমি কোড দেখলেও বুঝতে পারতাম যে আমার কোথাও অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার ক্লাসের নামটা কি, বাট এখানে আমাকে বলে দিছে। তো আমি তোমাকে এই জিনিসটা এই কারণেই বলতেছি, ইন কেস যদি কোয়েশ্চেনের মধ্যে না দেওয়া থাকে এই ইনস্ট্রাকশনস, স্টিল তুমি কিন্তু করতে পারবা, এখানে তোমার কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ আমি যদি কোডটাকে পড়ি হুম যে ইউজ করতেছি কিভাবে, আউটপুট কি পাচ্ছি, তো আমি সামনের দিকে আগাতে 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 আগাতেই বুঝতে পারবো ওকে ফাইন, এই জিনিসটা এরকম পাইতে হলে আমাকে এটাই করতে হবে। যেমন এখানে বলে দিছে যে ইউ হ্যাভ গিভেন দ্য অ্যারে book count and book name to keep track of the number of books available. For simplicity, assume that there will be no other books in the library. So এখানে আমার লাইব্রেরির মধ্যে তোমার বই কি কি, এখানে আমার বই যেগুলো যেগুলো বলে দেওয়া আছে সেগুলাই। ঠিক আছে, হুম সো হুম এখানে সিম্পলিসিটির জন্য ধরে নিতে বলছে যে আর কোনো বই নেই, সো এগুলাই বই আছে। তো বইগুলো কি আছে, এখানে হচ্ছে তিনটা বই, পথের পাঁচালী, দুর্গেশ নন্দিনী, আর একটা হচ্ছে তোমার আনন্দমঠ। আনন্দমার্গ। এক্স্যাক্টলি, ঠিক আছে, যাই হোক। আর এখানে একটা জিনিস বলা আছে, ইউ মাস্ট রিইউজ দ্য রিমেইনিং বুকস মেথড হোয়েন নিডেড। হ্যাঁ, ঠিক মানে আছে, এই মেথডটা দুইবার ইউজ করতে পারে, একবারে বেশি ইউজ দিতে পারে। এই মেথডটাকে আমি ইউজ করব যখন লাগবে। ঠিক আছে, যাই হোক হুম আমরা হুম এখন একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, ফার্স্টে আমরা কোডটা পড়বো। একটা কোড সলভ করার জন্য তোমার অ্যারাউন্ড 25 মিনিটস এর মতো টাইম তোমাকে দেওয়া থাকে, তোমার এক্সাম হলে টাইমটা হুম 25 মিনিটস এর মতোই থাকে একটা কোড হ্যাঁ, সলভ করার জন্য। যেটা আমি তোমাকে আর আগেও ফাইনালে বলছিলাম, টাইম, এখনো টোটাল টাইম বলতেছি, কি 1 তুমি ঘন্টা যদি হবে ফাইনালে? সবকিছুকে বের করে ফেলতে পারো যে আমাকে কি করতে হবে, এখানে কাজটা কি হচ্ছে, এখানে মেন কাজটা কি, কিভাবে জিনিসটা এক্সিকিউট করতে হবে, একটা কোড লিখতে সময় লাগে না। হুম হুম বাট জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করাটা এখানে মেইন, যে আমি জিনিসটাকে কিভাবে এক্সিকিউট করতে চাই এবং কিভাবে এক্সিকিউট করলে আমার এই যে গিভেন লাইনস অফ কোর্স যেগুলো আছে সেগুলো পারফেক্টলি কাজ করবে। সো দ্যাটস মাই মেইন মোটিভ হিয়ার। সো আমাদেরকে সেই মোটিভটাকে এখানে অ্যাচিভ করতে হবে। সো আমরা যদি একটু পড়ি, হুম আমরা পড়ে দেখতে পারতেছি। আগে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে তোমার এখানে দেখো, এখানে দেখো তোমার অবজেক্ট কোথায় ক্রিয়েট হয়েছে। আমরা যদি এই লাইনগুলোর সাথে যাই, এই যে একটা লাইন, কোথায় গেল আমার, এই যে একটা লাইন, ঠিক আছে, এইটা একটা লাইন আমার, এই লাইনটা কোথায় গেল, এই লাইনটা হচ্ছে আমার এখানে। সো এই লাইনের পর থেকে যেগুলো যেগুলো তোমার মনে করো কাজ করা হয়েছে, তাদের জন্য আউটপুট গুলো এই লাইনের পর থেকে আসবে, হুম তাই তো? হুম ঠিক এখানে আছে, পর থেকেই আসবে। পর থেকে আসবে, ঠিক আছে। সো এই লাইনের উপরে কি আমি কোথাও অবজেক্ট তৈরি করছি? হ্যাঁ, না। এই লাইনের উপরে আমি কোথাও অবজেক্ট তৈরি করি নাই। তা আমার হ্যাঁ, যদি অবজেক্ট না থাকে, তাহলে কি আমার অবজেক্টের ভিতরে অ্যাট্রিবিউটস গুলো থাকার কোনো ওয়ে আছে? লাইক আমি যেটা বলতে না, চাচ্ছি আর কি, অবজেক্ট না থাকলে তো সেটা হচ্ছে, অ্যাট্রিবিউটস গুলো থাকবে বিষয়টা না। হচ্ছে এইটা। সাপোজ আমার ডিজাইনের মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, ইনস্ট্যান্স হুম ভেরিয়েবল, ঠিক হুম আছে, তিনটা মেথড আছে, এরা হচ্ছে আমি বলতেছি আমার ইনস্ট্যান্স মেথড। সো ডিজাইনের মধ্যে আছে, এদের তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট যখন আমি এই ডিজাইনটার একটা অবজেক্ট তৈরি করতেছি, তখন এই অবজেক্টটা কি থাকবে, অবজেক্টটার মধ্যে তিনটা ভেরিয়েবল থাকবে, তিনটা হুম মেথড থাকবে। এই মেথড অবজেক্টটা থাকবে। ধরে নাও যে আমি অবজেক্টের লোকেশন ওয়ান একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখছি। তা এখন আমি যদি এই তিনটা ভেরিয়েবলকে ইউজ করতে চাই, তার মানে কি আমাকে আগে জানতে হবে সে কোথায় আছে, এন্ড সেই হুম লোকেশনটাই কোথায় সেভ করা আছে, লোকেশনটা জানতে এখানে হবে। আছে। সো রেফারেন্সটা সেভ করা আছে এই ভেরিয়েবলটার মধ্যে, সো এটাকে আমরা রেফারেন্স ভেরিয়েবল বলতাম। ঠিক আছে, সো এখন হুম আমাকে যদি এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ইউজ করতে হতো, তাহলে আমি কি করতাম, আমি ফার্স্টে ওর লোকেশনে যাইতাম, তারপরে আমি সেই
ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারতাম যদি সে প্রাইভেট না হয়। আর যদি সে প্রাইভেট থাকতো তাহলে কি করতাম, তাহলে হচ্ছে আমরা তাহলে হচ্ছে আরেকটা মাধ্যমে এক্স্যাক্টলি আরেকটা অন্য কিছুর ইনক্যাপসুলেশন, ইউ মাধ্যমে আর তাকে রাইট, এক্সেস করতাম তার ইনক্যাপসুলেশনের বর্ডারের মধ্যে কনসেপ্ট। সো যেগুলো আমাদেরকে আছে। এখানে বেসিক্যালি যেটা করতে হতো, তখন আমাদেরকে এমন কোনো মেথডকে খুঁজে নিতে হতো যে ওই বাউন্ডারির ভিতরে আছে এবং সে পাবলিক। কারণ বাউন্ডারির ভিতরে যারা আছে তাদের মধ্যে পাবলিক প্রাইভেট বলে কিছু নাই, সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ। ঠিক আছে, তো আমি যদি হুম এমন হুম একটা কোনো মেথডকে খুঁজে নিতাম যে মেথডটাকে আমি অ্যাক্সেস করতে পারি, তো আমি যেই পার্টিকুলার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই কিন্তু পারতেছি না কারণ সে প্রাইভেট, আমি যখন যাইতে চাচ্ছি ওই লোকেশনে, আমার জন্য যখন রাস্তাটা বন্ধ যে না তোমাকে আমি একে অ্যাক্সেস করতে দিব না, তখন বেসিক্যালি হুম। আমি ওর জন্য যাব যাকে আমি অ্যাক্সেস করতে পারি। এন্ড ওর ভিতরে তো আমি, ভিতরে যারা যারাই প্রাইভেট থাক না কেন ম্যাটার করে না, সে তো তাদেরকে অ্যাক্সেস হ্যাঁ, করতে কারণ পারে। তো ভিতরে আমি যে একটা মানে কাজটা করতে ওগুলা সবই চাচ্ছিলাম পাবলিক সেই কাজটা সবার জন্য। যদি আমি তাকে বলি যে তুমি আমাকে করে দাও, তাহলে আমি জাস্ট খালি মনে করো তার ভায়া হয়ে আমার কাজটাও করে ফেলতে পারতেছি। বিকজ আমার মেইন হ্যাঁ হচ্ছে মোটিভ, আমার কাজটা করতে হবে আমাকে, আমার তো ম্যাটার করতেছে হ্যাঁ না হ্যাঁ যে আমি নিজে করি, আমি নিজে অ্যাক্সেস করে করি নাকি কারো দ্বারা করে। আমার দরকার ওই ভেরিয়েবলটার ভ্যালুকে রিট্রিভ করে নিয়ে আসা বা চেঞ্জ করার জন্য, সেটা আমি নিজে থেকে করি বা আমি কাউকে দিয়ে করাই, আলটিমেটলি আমার মোটিভ যদি এখন ফুলফিল হয় তাহলেই তো হলো, তাই না? হুম হুম, হ্যাঁ ওকে, মানে কাজটা হলেই হলো, সেটা আমি করে এক্স্যাক্টলি, আর কাউকে ঠিক দিয়ে আছে, করাই। ফাইন। সো যখন হুম আমার তৈরি হচ্ছে অবজেক্টটা, তখন এই তিনটা ভেরিয়েবল তিনটা মেথড থাকতেছে, তখন আমি তাদেরকে কল দিতে পারতেছি। ঠিক আছে, সো এদেরকে হুম। আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্স মেথড কেন বলি, কারণ এরা হচ্ছে আমার ইনস্ট্যান্স ডিপেন্ডেন্ট। অবজেক্টের জন্য, আমার যদি হ্যাঁ একটা অবজেক্টের ইনস্ট্যান্স জন্য তৈরি নির্দিষ্ট। না হতো, ঠিক আছে, হুম আমার যদি একটা হুম ইনস্ট্যান্স তৈরি না হতো, তাহলে কি হুম। আমি কোনো কারণে তোমার এই ডিজাইন থেকে এই ভেরিয়েবলের মেথডগুলোকে ব্যবহার করতে পারতাম? না, এটা তো না হলে ব্যবহারই করা যেত না। ব্যবহার করতে পারতাম না, কারণ তার তো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, ব্যবহার করব কিভাবে? ঠিক হুম আছে, হুম সো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইউজ করার জন্য আমার ইনস্ট্যান্স থাকতে হয়। ঠিক আছে, এখন একটা জিনিস হ্যাঁ দেখো, যে এই যে দেখো বড়োয়ার, আমি পরবর্তীতে দেখলে বুঝতে পারি বড়োয়ার আমার ক্লাসের নাম। সো বড়োয়ার হ্যাঁ। দিয়ে আমি একটা মেথডকে কল দিছি এন্ড আমি কিছু আউটপুট পাইছি। এখন তুমি আমাকে হুম হুম। একটা সিম্পল কথা বলবা, ঠিক আছে, যে অবজেক্ট তো তৈরি করি নাই, তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনস্ট্যান্স মেথড এক্সিস্টই করে না। তাহলে এই যে আমি একটা মেথডকে কল দিলাম এবং সেটা রান করলো, এটাকে আমি কেন কল দিতে পারলাম? কারণ এটা কল দিতে পারেন, কারণ এটা এক্সিস্টেন্স আছে। এর এক্সিস্টেন্স কেন আছে? কারণ আমি তো কোনো কারণ হচ্ছে অবজেক্ট অবজেক্ট তৈরি ক্রিয়েট করি নাই। করা হয়েছে। আমি অবজেক্ট তৈরি করলে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স মেথডগুলোর এক্সিস্টেন্স তৈরি হতো এবং আমি তাদেরকে ইউজ করতে পারতাম। ঠিক আছে, তা আমি কোনো এখন হুম অবজেক্ট হুম। তৈরি করি নাই, সো আমার ডিজাইনের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং মেথডগুলো তৈরি হয়নি তার জন্য, পার্টিকুলার অবজেক্টের জন্য। তাহলে আমি কি তাদেরকে ইউজ হ্যাঁ করতে পারবো? পারবো না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে একটা মেথড আছে, যে মেথডটাকে কল দেওয়া হয়েছে এবং মেথডটা আমাকে কিছু আউটপুটও দিছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা কিভাবে হইলো? এটা কি আমার ইনস্ট্যান্স মেথড তাইলে হওয়া সম্ভব? লাস্ট কথাটা বুঝতে পারি নাই। আমি যেটা বললাম সেটা হচ্ছে এই মেথডটা একটা অবজেক্ট তৈরি করি নাই, হ্যাঁ মানে ইনস্ট্যান্স আমার কাছে নাই, ইনস্ট্যান্স না হ্যাঁ থাকলে হ্যাঁ তো ইনস্ট্যান্স মেথডকেও কল দিতে পারি না। কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ। দেখো এখানে যে কোনো ইনস্ট্যান্স তৈরি করি নাই, বাট এই মেথডটাকে কল দিছি। সো বাই এনি চান্স ইজ কারণ ইট পসিবল দ্যাট দিস মেথড ইজ এ ইনস্ট্যান্স মেথড? হ্যাঁ, এটাও ইনস্ট্যান্স মেথড হবে, কারণ এখানে মানে অবজেক্ট তৈরি না করলেও যে ইয়া মানে কি বলে বড় আর ডট দিয়ে করা হয়েছে, মানে বড় আর ক্লাসে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন এটা কাজ করবে, এই জন্য আগে থেকে ক্রিয়েট করে রাখা আচ্ছা হয়েছে এই ফাইন, তুমি যেটা মেথডটাকে। বললা যে আমার বড় ক্লাসের অবজেক্ট যখন তৈরি হবে তখন এটা কাজ করবে, কিন্তু হ্যাঁ। কখনো কি দেখছিলা তোমার কোডকে যে কোড নিচে আসছে, নিচ থেকে আবার উপরে কাউকে যে রান করছে? আহ, না, পর পর রান তোমার হয়, আগের বেসিকলি লাইনে কখনো কোডটা যায় না। কিরকম, সাপোজ তোমার এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, ইটস আ ওয়ান ওয়ে রোড। এটা একটা বাসা, বাসাটার নাম এ, এটা একটা বাসা, বাসাটার নাম বি, এটা একটা বাসা, বাসাটার নাম সি, এটা একটা বাসা, হুম। বাসাটার নাম ডি। ইটস আ ওয়ান ওয়ে, ইটস আ ওয়ান ওয়ে রোড। সো এই রোড দিয়ে আমি যদি তোমাকে এখন বলি তুমি সামনের দিকে যাবা, তুমি কি এই রোড দিয়ে, যেহেতু ওয়ান ওয়ে রোড, তুমি সামনে যেতে পারবা? তুমি কি পিছনে আসতে পারবা? না, শুধু সামনে মানে এক্স্যাক্টলি, সামনেই যাওয়া তো যাবে, পিছনে তোমাকে আসা যদি যাবে না আর। এই এ কে রান করায় কোনো একটা আউটপুট পাইতে হবে, তোমাকে যদি এ কে ভিজিট করতে হয়, তাহলে তুমি যখন যাচ্ছিলে একে পার হয়ে, তোমাকে কি তখনই ভিজিট করতে হবে না একে, নাকি তুমি সি হ্যাঁ এর কাছে হ্যাঁ। চলে গেছো তুমি আবার এর কাছে আসতে পারবা? হুম হুম। উল্টা দিকে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে না, তাহলে
তুমি যেটা বললা অ্যাকর্ডিং টু হ্যাঁ। ইউ, যে আমার অবজেক্ট তৈরি হলো এখানে, তার মানে এখানে অবজেক্টটা আমি তৈরি করছি, এন্ড অবজেক্টটা এখানে তৈরি করার পর যেটা হয়েছে আর কি, যে আমি আগেই তাকে বলে রাখছিলাম, সো অবজেক্টটা তৈরি হওয়ার পরে আমি পরবর্তীতে তাকে এক্সিকিউট করব, কিন্তু আমার লাইনস অফ কোড তো উপর থেকে নিচে আসে, সো এই লাইনটা এক্সিকিউট আগে হবে, তারপরে সেই লাইনের কাছে আসবে, তারপরে তোমার এই জিনিসটা প্রিন্ট হবে স্টার স্টার, তারপরে সে অবজেক্ট তৈরি করবে, তারপরে সে সামনের দিকে যাবে। সে কি পিছনে যাইতে পারে? না না, পিছনে যেতে পারে না, একটা শুধু একটা কোশ্চেনের আনসার সামনের হচ্ছে দিকে এটা, সে যেতে পারে। পিছনে যাইতে পারে না। ঠিক আছে, এখানে একটা অবজেক্ট তৈরি করছিল, সেই অবজেক্টের লোকেশনটা ছিল বি1 এর মধ্যে। তো তুমি পরে বি1 কে দিয়ে একটা মেথডকে কল দিছো। তো আমরা ইনস্ট্যান্স মেথড এবং ভেরিয়েবলকে কল দেওয়ার জন্য কি করি, যেহেতু তারা একটা পার্টিকুলার ইনস্ট্যান্স বা অবজেক্টের হয়, আমরা সেই পার্টিকুলার ইনস্ট্যান্স বা অবজেক্টটা যে লোকেশনে আছে সেই লোকেশনটা ধরে ধরে তাদেরকে অ্যাক্সেস করি না? হুম, লোকেশন ছাড়া অ্যাক্সেস করা ঠিক যাবে না। আছে, এখানে যে তোমার নামটা বড়, আর এটা কি তোমার কোনো একটা ইনস্ট্যান্সের নাম নাকি ক্লাসের নাম? বড়, এটা ক্লাসের নাম। ক্লাসের নাম। ক্লাসের নাম দিয়ে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে কল দিই, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি। হ্যাঁ হ্যাঁ, সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। সেটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি না ক্লাস ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল বলি? যেটা ক্লাসের দিয়ে কল দেওয়া হয়। তা এখানে কাকে দিয়ে কল দিছি আমি? এখানে আমি কোনো একটা ক্লাস তোমার দিয়ে। ইনস্ট্যান্সকে দিয়ে কল দিছি। না না, ক্লাস দিয়ে কল দিছে, তার মানে এটা তো ক্লাসকে দিয়ে স্ট্যাটিক যদি আমি ভেরিয়েবল, কল ক্লাস দেই দিয়ে কল তাহলে সে দিলে কি হবে? সে কি তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল স্ট্যাটিক হবে? ভেরিয়েবল হবে। ক্লাস তুমি দিয়ে আমাকে কল দিলে বলছো স্ট্যাটিক তুমি ভেরিয়েবল প্র্যাকটিস হবে। করছো, বাট তুমি একদমই প্র্যাকটিস করো নাই, কারণ এই কনসেপ্টগুলো আমি না, তোমাকে থ্রোলি সব স্টার্ট বুঝাই পর্যন্ত দিছিলাম, প্র্যাকটিস তুমি করছিলাম, আর কনসেপ্টগুলোকে আবার বাকিগুলো সব ট্রাই ভুলে করছি গেছো। কিন্তু পারি নাই। ঠিক আছে, এটা মানে কোড তুমি সলভ করতে পারতেছো কি পারতেছো না এটা অন্য জিনিস, বাট কনসেপ্ট গুলো হুম তুমি যদি বোঝো, অ্যাটলিস্ট এই আনসার গুলো তোমার পারা উচিত। লাইক আমি যদি হুম। তোমাকে বলি যে এখানে আমি বড়োয়ারকে দিয়ে একটা তোমার ভেরিয়েবলকে কল দিলাম, এই ভেরিয়েবলটা আমার কিরকম ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, তোমার ডিরেক্ট আনসার হওয়া উচিত যেটা তুমি কোনো ইনস্ট্যান্সকে দিয়ে কল স্ট্যাটিক দিইনি, ভেরিয়েবল। সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হতে পারে না। ক্লাসকে দিয়ে কল দিচ্ছি দেখেই বুঝছি এটা ক্লাস ভেরিয়েবল, আই মিন তোমার স্ট্যাটিক ভেরিয়েবল। হ্যাঁ। তা তুমি কেন বলতেছো এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল? সো তুমি যদি জিনিসগুলোকে রিভিউ করতা, তুমি যদি জিনিসগুলোকে পড়তা, যদি সত্যিকারই প্র্যাকটিস করতা, তাহলে কি তোমার এই ভুলগুলো হওয়ার দরকার ছিল, মানে কথা ছিল? যেটা তো শুধু ওই যে কোডিং করাটা প্র্যাকটিস করছি, কনসেপ্ট গুলো করি নাই। কোডিং তুমি যদি করার প্র্যাকটিস করো, আলটিমেটলি তোমার কোডিং করার জন্য কনসেপ্টই লাগবে, কনসেপ্ট ছাড়া তুমি কোডিং করতে পারবা না। ট্রিপল ওয়ান পুরোটাই কনসেপচুয়াল, তোমার কনসেপ্ট যতটা ক্লিয়ার হবে তুমি তত ভালো কোডিং করতে পারবা। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি এইখানেই যে আটকায় যাবা। তুমি কিভাবে হচ্ছে এটাকে ডিজাইন করলা অ্যাজ আ ইনস্ট্যান্স ভেরিয়েবল, এন্ড কোড করে তোমার আউটপুট আসবে এটা, সরি ইনস্ট্যান্স মেথডের কথা বলতেছিলাম বলে ভেরিয়েবল বলছি। হুম। ঠিক আছে, তো হবে না। তুমি যেটা বললা আমাকে, তুমি যে আর্গুমেন্ট দিলা যে আমি কোডিং করছি বেশি বেশি, সব কনসেপ্ট গুলো মনে নেই আমার, বাট কোডিং করতে পারতেছি। ট্রিপল ওয়ানের কোয়েশ্চেন গুলো হচ্ছে এরকম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কনসেপ্ট গুলো রিলেটেড, প্রত্যেকটাতে সেম কনসেপ্ট ব্যবহার করা হয়, বাট প্রবলেম ডিফারেন্ট। তুমি যদি মনে করো যে ইটস আ ম্যাথ লাইক a plus b whole square is equals to a square plus 2ab plus b square, সো একটা জিনিস আমি তোমাকে এটা করাইলাম যে তুমি 3 plus 4 হোল স্কোয়ার করে দাও। তুমি এখানে সুন্দর মতো বলে দিলে a square a plus b square আমি জানি, সো 3a square প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, এটা করলে আমার আনসার আসবে। ফাইন, তুমি এটা পারো। এখন তোমাকে যদি আমি 116 প্লাস 25 হোল স্কোয়ার দেই, তুমি স্টিল জিনিসটাকে এটা দিয়েই করে দিতে পারবা, কারণ তোমার ফর্মুলা ছিল মুখস্থ করছো, টাইপ মিলাইছো, করে ফেলছো। বাট এখানে টাইপ মিলে করার মতো কিছু নাই, তোমাকে এখানে কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে ইট ইজ ভেরি ইজি। ট্রিপল ওয়ান ইজ মাচ মাচ ইজিয়ার দেন 110, বাট তোমাকে 110 এর কনসেপ্টটাকে ক্লিয়ার থাকতে হবে, ট্রিপল ওয়ানের কনসেপ্ট জানতে হবে। এই কনসেপ্ট না জানলে তোমার এগুলা যতই আমি তোমাকে পড়াই না কেন কোনো লাভ নেই, তুমি আলটিমেটলি এক্সাম হলে যাবা, পারবা না। এক্সাম হলে এমনিতেই তোমার একটা প্রেশার থাকবে, একটা অ্যাংজাইটি থাকবে, একটা নার্ভাসনেস থাকবে। তোমার যদি তার মধ্যে কনসেপ্টের ঘাটতি থাকে, তুমি যদি প্র্যাকটিস না করো কনসেপ্টগুলোকে ঠিক করে, আলটিমেটলি তুমি সলভ করতে পারবা কিনা এটা আমার পক্ষে বলা খুব টাফ। যেটাই হোক, আমি যদি তোমাকে আজকে আবার স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথডের কনসেপ্টটা বোঝাই, যেটা আমি তোমাকে 2 দিন ধরে বোঝালাম, তো আমার কাছে মনে হয় যে আমরা তোমার মনে করো শেষ করতে পারবো না, কারণ আলটিমেটলি একদিন কনসেপ্ট বুঝাইলাম তোমাকে, আমি একদিন প্রবলেম সলভ করলাম বা 2 দিন প্রবলেম সলভ করলাম, তো এক উইকের মধ্যেই আমার শেষ হয়ে যাওয়া উচিত একটা ল্যাব। সেখানে আমাদের তোমার এমনও হচ্ছে যে এক উইক পুরো যাচ্ছে কনসেপ্টকেই ক্লিয়ার করতে, আবার তোমার পরের উইকে যে যখন আবার আমরা প্রবলেমে যাচ্ছি, আমাদেরকে আবার কনসেপ্টে ডাইভ ইন করতে হচ্ছে।
সো আলটিমেটলি জিনিসগুলো মনে করো তোমাকেই বুঝতে হবে যে তুমি কতটা নিজে থেকে এফোর্ট দিচ্ছ, কারণ তুমি যদি এফোর্ট দিতা তাহলে আলটিমেটলি বিষয়গুলো ডিফারেন্ট হইতো। তুমি যদি এফোর্ট স্টিল মনে করো তুমি এফোর্ট দিচ্ছ, তাহলে আই উড সাজেস্ট ইউ দ্য ওয়ে ইউ আর পুটিং ইউর এফোর্টস ইটস নট ওর্থ ইট। তোমাকে ডিফারেন্ট কোনো সলিউশন খুঁজতে হবে যে কিভাবে তুমি এফোর্ট দিলে জিনিসগুলোকে তুমি করতে পারবা, জিনিসটা কাজে লাগবে, কারণ এভাবে লাগতেছে না। ফ্রম মাই সাইড আমি তোমাকে ট্রাই করতেছি কনসেপ্টগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্লিয়ার করে দেওয়ার জন্য, ইন আ ইজিয়েস্ট ওয়ে, নট জাস্ট খালি তোমার মনে করো তোমাকে বোঝাচ্ছি স্ট্যাটিক ভেরিয়েবল কি, স্ট্যাটিক মেথড কি, আমি তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, তোমাকে হচ্ছে আমি মেটাফরিক এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে মেটাফোর মনে রেখেও তুমি মনে করতে পারো ওকে ফাইন জিনিসটা এভাবে হইতে পারে। যাই হোক, সলভে চলে আসি আর কি। এখানে যেটা আছে আর কি, যে বড় ওয়ার্ড দিয়ে একটা মেথডকে কল দেওয়া হয়েছে। সো এখানে আমি ইজিলি জাস্ট খালি ক্লাসের নাম দেখেই বুঝতে পারি, ক্লাসের নাম দেখে যদি কোনো একটা ভেরিয়েবলকে কল দেওয়া হয়, কোনো একটা মেথডকে কল দেওয়া হয়, সো আলটিমেটলি সেই ভেরিয়েবলটা বা সেই মেথডটা হচ্ছে আমার স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক মেথড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে আমার ইনস্ট্যান্সকে দিয়ে কল দেওয়া হয়, ঠিক আছে? বাট স্টিল আমি তাও তোমাকে মনে করো এখানে গেছিলাম এভাবেই বোঝানোর ট্রাই করতেছিলাম যে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল দেওয়ার জন্য তো ইনস্ট্যান্সকে তৈরি করতে হয়। তো ইনস্ট্যান্স তৈরি হয় নাই, স্টিল তোমার একটা তুমি কাউকে রান করছো আউটপুট আসছে, তার মানে কি সে রান হচ্ছে জন্যই তো আউটপুটটা আসতেছে। এন্ড কেন হইতে পারে সেটা, সেটা শুধুমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রে হইতে পারে, কারণ স্ট্যাটিক প্রপার্টি ইজ নট আ প্রপার্টি অফ এনি অবজেক্ট, এটা কোনো পার্টিকুলার অবজেক্টের প্রপার্টি না। স্ট্যাটিক প্রপার্টিজ আর দ্য প্রপার্টি হুইচ বিলংস টু দ্য ক্লাস। যেমন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলো, if I say instance variables belongs to the particular object, ডিজাইন থেকে যে অবজেক্ট তৈরি হচ্ছে সেই অবজেক্টের আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড, বা বাট স্ট্যাটিক যে প্রপার্টি গুলো সেটা হতে পারে আমার প্রত্যেকটা ভেরিয়েবল যেগুলো তৈরি হচ্ছে আর কি, সরি ভুল বললাম, প্রত্যেকটা অবজেক্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর সাথে সে শেয়ার থাকতেছে, বাট আলটিমেটলি সে হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি। তো তাকে কল দিতে হলে, তাকে চেঞ্জ করতে হলে আমাকে ক্লাসকে ধরে ধরেই তাকে চেঞ্জ করতে হবে বা কল দিতে হবে। এখানে আমি একটা ক্লাস মেথডকে, একটা স্ট্যাটিক মেথডকে এখানে আমি কল দিছি। সো এখানে আমি আউটপুটের মধ্যে পাইছি হচ্ছে অ্যাভেলেবল বুক, এখানে পথের পাঁচালী 3, দুর্গেশ নন্দিনী 3, আনন্দমাঠ 3। তো এখানে আমাকে শুরুতে বলে দিচ্ছিল আর কি যে আমার এখানে 3টা বই আছে, লাইব্রেরিতে তোলা হয়েছে এবং প্রত্যেকটা 3টা করে কপি আছে। সো ওটা না পড়লে আমি এখানে দেখলেও বুঝতে পারতাম, সামনের দিকে আরো একটু আগাইতে হতো আমাদেরকে ক্লারিটির জন্য, বাট এখানে দেখলেও বুঝতে পারতাম যে এখানে আলটিমেটলি 3 বলতে কি বোঝাচ্ছে। আমি যদি একটু যাই নিচের দিকে, তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে একটা ক্লাস তারা আমাকে ডিজাইন করে দিছে, সেটা হচ্ছে যে আমার এই যে বড়রা ক্লাস, আমার বড়রা ক্লাস যেটা আমাকে ডিজাইন করতে হবে সেটার কিছু কাজ তারা আমাকে করে দিছে, যেটা হচ্ছে তারা আমাকে বলে দিছে, এখানে যেটা বলে দিছিল আর কি আমাকে, যে আমার বুক কাউন্ট এবং বুক নেম এগুলা হচ্ছে আমার দুইটা অ্যারে হবে, ঠিক আছে, ট্র্যাক করার জন্য আর কি। তো এখানে আমার তারা এই অ্যারে দুটো আমাকে ডিজাইনই করে দিছে এন্ড বলেই দিছে যে সেগুলো হচ্ছে আমার কি, সেগুলো হচ্ছে আমার স্ট্যাটিক প্রপার্টি, ঠিক আছে? বুঝতে পেরেছি। ওকে, এখন ড্রাইভার কোডের মধ্যে তোমার মনে করো যে দেওয়া আছে জন্য এই জিনিসটা হচ্ছে তোমার মনে করো যে আমার ড্রাইভার কোডের কথাই বলছে, জিনিসটা কিন্তু সেটা না। এখানে যদি আমি একটু খেয়াল করি আমি দেখতে পারতেছি যে পাবলিক ক্লাস বড়োয়ার, এখানে কি বেসিক্যালি আমাকে যে বড়োয়ার ক্লাসটা ডিজাইন করতে হবে তারা সেটার ইনিশিয়েট আমাকে করে দিছে এখান থেকে। সো আমি এটার পর থেকে ডিজাইন করব, এই জিনিসগুলোকে ইনক্লুড করে আমাকে এরপর থেকে ডিজাইন করতে হবে। এখন যেখানে এরা বলে দিছে আমাকে যে আমার কোড আমাকে এখানে লিখতে হবে, মানে আমি আমার আমার কোড লিখবো। সো আমি যখন আমার কোড লিখবো ইট ইজ বেটার যে যেই জিনিসগুলো ইনক্লুড করা আছে আমি সেগুলোকে ইনক্লুড করবো এখানে। সো এখানে আমার তারা একটা অ্যারে ইউজ করছে আমার বইয়ের কাউন্ট রাখার জন্য, যেহেতু আমার 3টা বই আছে, সো তারা একটা অ্যারেতে বইগুলোকে রাখছে, দ্যাট ইজ পথের পাঁচালী, দুর্গেশ নন্দিনী, আনন্দ মাঠ। সো তারা একটা এরকম জিনিস ক্রিয়েট করার ট্রাই করছে, জাস্ট মিনিট, ওকে, সেটা হচ্ছে যে আমার একটা অ্যারে নিছে তারা বইয়ের নাম। সো আমার সাপোজ 3টা বই আছে এ বি সি, সো এই বইটা আছে 3টা, এই বইটা আছে 3টা, এই বইটা আছে 3টা।
সো এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। সো এরা সিমিলারলি আরেকটা 3 লেন্থের অ্যারে নিছে, যেখানে তারা এর কাছে কয়টা বই আছে, এর কয়টা বই লাইব্রেরিতে অ্যাভেলেবল সেই জিনিসটা রাখছে, এর কয়টা বই নাম্বারটা অ্যাভেলেবল সেই জিনিসটা রাখছে, এর কয়টা বই অ্যাভেলেবল সেই জিনিসটা রাখছে। তারা বেসিক্যালি এখানে মেইনটেইন করছে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ফাইন। সো এখন দেখো, যখন তারা এই স্ট্যাটিক মেথডটাকে কল দিছে, সো তারা কি করলো, এখানে পথের পাঁচালী প্রিন্ট হয়েছে, দুর্গেশ নন্দিনী প্রিন্ট হয়েছে, আনন্দমান প্রিন্ট হয়েছে। সেটা তো আমি বুঝতে পারতেছি এটা আমার একটা স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথডকে কিভাবে ডিজাইন করে? স্ট্যাটিক মেথডকে ডিজাইন করা ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইনস্ট্যান্স মেথড সেমই করব। জাস্ট আমরা যেখানে যেরকম ইনস্ট্যান্স ভেরিয়েবলের টাইমে তোমার এখানে স্ট্যাটিকটা লিখতাম না, স্ট্যাটিকের টাইমে লিখতাম, এখানে জাস্ট আমি আমার স্ট্যাটিক মেথডকে ডিজাইন করার সময় ওখানে তাকে বলে দিব যে সে স্ট্যাটিক। বুঝতে পারছি? বুঝতে পেরেছি। লাইক বিষয়টা হয়তো হচ্ছে অনেকটা এরকম, আমি এখানে শুরুর জিনিসগুলো লিখতেছি না, সেটা হচ্ছে আমি ফার্স্ট এটাকে ফার্স্টে লিখলাম যে ক্লাস বড়োয়ার। সেখানে আমার পাবলিক ক্লাস বড়োয়ার, বেসিক্যালি এখানে পাবলিক ক্লাস বড়োয়ার হবে, আমি শর্টকাটে লিখছি, বুঝে না ট্রাই করিও। ওকে, তো এখানে আমার কি আছে, এখানে আমার দুইটা অ্যারে দেওয়া আছে, আমাকে ডিজাইন করা আছে। সো এই দুটো লাইন আমি ইনক্লুড করবো, বাট এই দুটো লাইনকে আমি ফর দ্য টাইম বিং এখন স্কিপ করতেছি। এই দুটো লাইন আমি এখানে স্কিপ করলাম ফর নাও। এই যে এই দুটো লাইন, কোন দুটো লাইন বুঝতে পারতেছো? হ্যাঁ, লাস্টের দুটাই। এক্স্যাক্টলি, ঠিক আছে। So, এখন পাবলিক আমি স্ট্যাটিক আর আমার পাবলিক স্ট্যাটিক এই দুটা। ক্লাসটাকে যখন ক্লাস মেথডটাকে ডিজাইন করব, তো আমার হ্যাঁ। ক্লাস মেথডটাকে ডিজাইন করার জন্য আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি যেভাবে একটা স্ট্যাটিক মেথড ডিজাইন করতাম, লিখতাম পাবলিক, তারপরে এখানে তার রিটার্ন টাইপ, তারপরে তার নাম, and after that যদি সে কোনো প্যারামিটার নেয় সেই জিনিসটা, and তারপরে আমি ঢুকতাম। সিমিলার ওয়েতে আমাকে স্ট্যাটিক মেথডও ডিজাইন করতে হবে, জাস্ট আমি এখানে পাবলিকের পরে এখানে একটা স্ট্যাটিক দেব। সো এই মেথডটাকে কল করছে, সে আমাকে জিনিসগুলোকে প্রিন্ট করে দিছে। সেই মেথডটা কি কিছু রিটার্ন করতেছে? না, রিটার্ন করছে না। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড, মেথডের নাম কি? বুক। বুক না, ধরেন বুক স্ট্যাটাস। বুক মেথডটা কি স্ট্যাটাস। কোনো আর্গুমেন্ট নেয়? না, কিছু নাই না। কোনো আর্গুমেন্ট পাস করে নেয়, তার মানে কোনো প্যারামিটার লাগতেছে না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সো এখন আমি এখানে ডিজাইন শুরু করলাম। সো এই মেথডটাকে কল দিছে, প্রিন্ট হয়েছে এই জিনিসগুলো। সো ফার্স্ট অ্যাভেলেবল লাইন, সো অ্যাভেলেবল বুক। সো আমি যদি একটু সামনের দিকে যাই, আমি যখনই দেখব যে এই দেখো এই লাইনের মধ্যে আবার বুক স্ট্যাটাসকে কল দিছিল, তখনও আমার 4 এবং 5 এর মাঝখানে সেম আউটপুট আসছে। ঠিক আছে, মানে সেম আউটপুট বলতে আমি এটা বুঝাইছি যে এইটার যে আউটপুট ফরম্যাট, এটার আউটপুট ফরম্যাট সেম। তার মানে আমার মেথডটাকে যদি আমি ডিজাইন করি জিনিসটাকে বুঝে, তাহলেই হচ্ছে। যদি আমি কোথাও দেখতাম যে সেম মেথডকে কল দেওয়ার জন্য আমার আউটপুটের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, তখন আমি কি বুঝতাম যে আমাকে হয়তোবা ভিতরে কোনো ইফেলসের কাজ করতে হবে, করে কোনো একটা কেসকে কনসিডার করে এই সিম্পল যে চেঞ্জটা, যেটা হচ্ছে আমার দুইটা মেথডের কে রান দিলে যে স্লাইড ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটা যাতে হচ্ছে আমি ট্যাকেল করতে পারি, তাই না? জি। বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, যদি বুঝতে পারো তাহলে তো ভালো। ওকে, ফাইন। সো তারপরে গেলাম আর কি। ঠিক আছে, So, আমার কাছে অলরেডি এই দুইটা অ্যারে আছে। সো আমি যদি অ্যারে দুটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমি এই জিনিসগুলোকে পাবো, তাই না? মানে অ্যারেগুলোর মধ্যে আছে না এখানে? হুম। ঠিক আছে, সো জি। আমি বেসিকলি যে এই জিনিসটা করব এখানে, সেটা হচ্ছে যে আমি একে যখনই আমি কল দেই, তখন আমার এই আউটপুটটাই আসে। তো ফার্স্টে দেখো অ্যাভেলেবল বুকস। ঠিক আছে, সো অ্যাভেলেবল বুকস তো আমার ফলতে এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি, মনে করো যে অ্যাভেলেবল বুকস। ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট এই যে আমার পথের পাঁচালী 3, দুর্গেশ নন্দিনী 3, আনন্দমাত 3। তো এই যে আমার এটা এবং এইটা, এটা কি আমার দুইটা আলাদা আলাদা অ্যারেতে আছে না?
হ্যাঁ, আলাদা অ্যারেতে নাম্বার আছে, আলাদা আলাদা অ্যারেতে অ্যারেতে আছে, নাম আছে। বাট আমি যদি একটা লুপ চালাই, আমার লুপটা কিভাবে চায়, সে সিস্টেমেটিক্যালি আমি তাকে যত থেকে যত চালাতে চাই বা আমি তাকে যতবার রান করতে চাই। আমরা যখন লুপ হুম, হুম। শিখছিলাম তখন আমরা কিভাবে শিখছিলাম যে আমাদের লুপের কন্ডিশনটার মেইন কাজই হচ্ছে যে সে, যেহেতু সে ভিতরে এক হ্যাঁ, কাজই বারবার কতবার করবে, চলবে সেটা সে কাজটা বলা। কতবার করবে সেটাই হচ্ছে আমরা তাকে হ্যাঁ। ডিফাইন করে দিতাম যে নাম্বারস দিয়ে, ওকে হুম, হুম। ফাইন, আমার 5বার কাজ করতে হবে, সো আমরা 5টা নাম্বার জেনারেট করে দিতাম। সে ইচ টাইমে ওই সিকোয়েন্সিয়ালি একটা একটা করে নাম্বার নিয়ে যে তোমার ইটারেশন নাম্বার হিসেবে ধরে কাজটা করতো, তাই না? হ্যাঁ। ঠিক আছে। সো যেহেতু আমাকে অ্যারে গুলোকে এখানে অ্যাক্সেস করতে হবে, সো অ্যারের ভিতরে তিনটা এলিমেন্টে প্রিন্ট করতে হচ্ছে, তার মানে আমার লুপকে হুম, হুম। তিনবার চলতে হবে। ঠিক আছে। এখন লুপকে আমার তিনবার চলতে হচ্ছে আমার তিনটা এলিমেন্টের কাছে পৌঁছানোর জন্য। তো এখন আমার এদেরকে যদি অ্যাক্সেস করতে হয়, আমার এদের ইন্ডেক্স নিয়ে কাজ করতে হয় না? হুম, হুম। তো ইংলিশ আমার তো নিতে হবে, শেষ যেটা করতে করতে হলে। হবে আর কি, আমাকে লুপটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে যেই নাম্বারগুলো মানে অরিজিনেট হচ্ছে এখান থেকে, যেই নাম্বারগুলো এখান থেকে তোমার বের হচ্ছে লুপটা থেকে ইটারেটর হিসাবে, সেই নাম্বারগুলো যাতে আমার ইন্ডেক্সের সমান হয়, তাই হুম, তো? ইন্ডেক্সের সমান হবে। তাই না? হুম। সো এখানে আমি যেটা করব আর কি সেটা হচ্ছে যে ফর i is ফর, equals to, i is equals to কত নিব বলো তো? হ্যাঁ, 0 থেকে নিব। 0 থেকে শুরু করলাম, ফাইন। i হুম। কততে যে শেষ হবে? তাহলে এই যে লেন্থের আগ পর্যন্ত, হ্যাঁ, অ্যারের লেন্থের আগ পর্যন্ত। লেস দেন কত? লেস দেন লেন্থ, ইয়া অ্যারের নাম যেটা সেটা ডট লেন্থ। i less than 3, আমার তিনটা এলিমেন্ট আছে, সো আমার 0 লাগবে, 1 লাগবে, 2 লাগবে। আমার কি 3 হ্যাঁ। লাগবে? না, তাহলে 3 3 এর লেস লাগবে না, আর অথবা আমার তো ইনাভাবে করা চালাইতেই হবে যেত। তিনবার। আমার যদি অ্যারে 3 পর্যন্ত আমি যাইতাম, অ্যারে ডট তাহলে লেন্থ। 0 হ্যাঁ, 1 2 3, তাহলে 4বার আমার লুপটা চলতেছে, বাট আমার তো হ্যাঁ, তিনটা হ্যাঁ, কিন্তু এলিমেন্টকে 3 তো অ্যাক্সেস করতে লাগতেছে হবে। না, এই জন্য তো আমার তো এই জন্য তিনবারই লুপটা পর্যন্ত চালাইতে হবে। গেলে হবে। তো আলটিমেটলি হ্যাঁ। আমার নাম্বারও হুম, জেনারেট হুম। হবে এখান থেকে তিনটাই নাম্বার, চারটা হুম। নাম্বার না। হ্যাঁ। i হ্যাঁ। প্লাস প্লাস। এখানে আমার কি করতে হবে, ফার্স্টে হচ্ছে নাম প্রিন্ট করতে হবে, এর হুম। সাথে কি করতে হবে, আমাকে হচ্ছে তারপরে সবগুলা নামের নাম্বার গুলো প্রিন্ট করতে হবে। এখানে কি করতে হবে, আমাকে তার কয়টা নাম্বার। বই অ্যাভেলেবল সেই অ্যাভেলেবিলিটিটা হ্যাঁ, প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করতে হবে। ফার্স্ট যখন লুপটা চলবে তখন আমার আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 0। আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার এই যে আমার বুক নেমের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, পথের পাঁচালী, পথের পাঁচালী। আর বুক কাউন্টের 0 নাম্বারে কি আছে, 3, 3। ক্লিয়ার, বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। হুম। সো এখানে এরপর আমাকে দিয়ে যেটা করতে প্রথমে হবে নাম। যে আমি এখানে প্রিন্ট করতেছি ফার্স্টে বুক নেমের আই নাম্বার ইন্ডেক্স প্লাস প্লাস তোমার বুক কাউন্টের আই নাম্বার ইন্ডেক্স। আই এর ভ্যালু কত, 0। যখন আমার আই এর ভ্যালু 0, তখন বুক নেমের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, পথের পাঁচালী, পথের পাঁচালীটা প্রিন্ট হবে, এন্ড এই যে হুম, হুম। কোলনটা প্রিন্ট তারপর হবে, এন্ড নাম্বারটা আফটার প্রিন্ট দ্যাট হবে। বুক কাউন্টের 0 নাম্বার ইন্ডেক্স 3, 3 প্রিন্ট হবে। সো আমার যখন একবার চালানো শেষ থাকে তখন সে কি করবে, সবগুলো করে একবার রান দেওয়া শেষ ফর লুপের আন্ডারে। সো আফটার দ্যাট সে যে চেক করবে, ফার্স্ট ইনক্রিমেন্ট করবে, করে চেক করবে কন্ডিশন এখনো ট্রু কিনা। সো কন্ডিশন চেক করে দেখলো আর কি, আই 0 থেকে 1 হয়ে গেছে, এখন 1 3 এর থেকে ছোট কিনা, হ্যাঁ 3 এর থেকে ছোট, তার মানে সে এখন তার ভিতরে যে কাজটা আছে সেই কাজটাকে সে আরেকবার রান করবে। হুম। সাইকো যখন রান করবে তখন তোমার আয়ের ভ্যালু এখন 1, সো 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, দুর্গেশ নন্দিনী আসবে, এন্ড এখানে হুম। 3 আসবে। সো এইভাবে তোমার আনন্দ মানটাও প্রিন্ট হবে। সো এভাবে যদি আমি জিনিসটাকে ডিজাইন করি স্ট্যাটিক মেথডটাকে, তাহলে দেখো স্ট্যাটিক মেথডটা যদি এখন আমার রান হয় তাহলে কাজ করে কি করে না? স্ট্যাটিক মেথড রান হলে, স্ট্যাটিক মেথডটা যদি রান হয় কাজ করে কি হুম, করে না? হ্যাঁ, তাহলে কাজ করবে রান হলে। ওকে। সো আমার স্ট্যাটিক মেথডের পার্টটা এখানে আমার গেল। এখন যখন এর জন্যও রান হবে তখনও সে কাজ করবে। হুম। ফাইন, সামনের দিকে আগে। ঠিক আছে। তো সামনের দিকে আগে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে বড় ক্লাসের,
এন্ড সেই অবজেক্টটার মধ্যে আমরা কিছু পাস করছি। ওকে ফাইন। সো অবজেক্ট ক্রিয়েশনের টাইমে যদি কিছু পাস করি তাহলে কনস্ট্রাক্টর লাগে কি লাগে না? হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্রাকশন লাগবে। বুঝতে পারতেছেন, একটু জোরে বলবো প্লিজ। কনস্ট্রাকশন লাগবে। লাগবে, কনস্ট্রাক্টর। ওকে। আচ্ছা, কনস্ট্রাক্টর লাগবে। সো আমরা একটু হুম চেক করি যেখানে কয়টা অবজেক্ট তৈরি হয়েছে এন্ড প্রত্যেকটাতেই কি সেম ফরম্যাটে তৈরি হয়েছে কিনা। সো এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে আমার, ফাইন। হুম এখানে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে আমার, ফাইন। এখানে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে আমার, হুম ফাইন। এখানে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। সো চারটা আর একটা অবজেক্ট তো আমার তৈরি দিছে। হয়েছে। চারটাতেই সে একটা স্ট্রিং এখানে নিছে, একটা করেই নিছে। তার মানে আমার বেসিক্যালি এখানে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে। কারণ আমি যদি এখানে আমি যেটা শিখাইছিলাম আর কি শর্টকাটে, যে আমরা কি করব, ফার্স্টে যতগুলো লাইনে অবজেক্ট তৈরি হয়েছে তো তাদের মধ্যে আমরা ফরম্যাটটা দেখে যে কয়টা করে সে আর্গুমেন্ট নিচ্ছে এন্ড তাদের যে তোমার মনে করো যে টাইপটা, সেটাকে আমরা বিবেচনা করে সেটা থেকে অ্যানালাইসিস করে আমরা ইউনিকনেসটা খুঁজে বের করব যে কয়টা হচ্ছে আমার ইউনিক আছে। তো সেই যতগুলো ইউনিক থাকবে ততগুলো আমাদের কনস্ট্রাক্টর লাগবে। হ্যাঁ, ঠিক কতগুলো আছে, সো এখানে যদি কনস্ট্রাকশন। সবগুলাই সেম ভাবে তৈরি হয়েছে তার মানে আমার এখানে একটাই ইউনিক আছে। সো আমার এখানে কনসেপ্টটা লাগবে একটাই, যে যখন তাকে কল দেওয়া হবে তখন একটা জিনিসই সে নিবে। যাই হোক, সামনের দিকে আগালে আমি দেখতে পারি আর কি যে এখানে বি ওয়ান ডট বড় বুকে কল দেওয়া হয়েছিল, নামটা শুনেই বুঝতে পারতেছি তোমার এখানে হুম হচ্ছে মেথডটার যে একটা বুক যদি কেউ বড় করে তাহলে তোমার বড় সেই বুকের মাধ্যমে ইনফরমেশন করে, গুলো ঠিক দেখা আছে। যায়। সো বি ওয়ান এখানে একটা বড় বুক আছে, এখানে একটা বড় বুক আছে, আর এখানে আছে হচ্ছে হুম তোমার বড় আর ডিটেলস, ঠিক আছে। সো হুম 1 এবং 2 এর মাঝখানে আউটপুট আসছে হচ্ছে এটা। সো এই আউটপুটটা নিশ্চয়ই 1 এবং 2 এর মাঝখানে যারা আছে তাদের জন্যই আসছে, ঠিক তাদের আছে, জন্য তাদের মাঝখানে জন্যই তোমার আসছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তো এখানে আমি দেখলাম যে দুইটা মেথড আছে, সে দুইটা মেথড বেসিক্যালি আমার বই কি নিচ্ছি কি নিচ্ছি না, মানে কোন বই বড় করছি সেইটাকে নিয়ে ডিল করে, ঠিক আছে। আর বড় আর ডিটেলসটাকে দেখে আমি বুঝতেছি যে সে কি কি বড় করছে, তার নাম কি, এই জিনিসগুলো সে তোমার ডিল করতেছে, হুম ঠিক আছে, এগুলাকে সে প্রিন্ট করতেছে আর কি। সো আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো, যে আমি যে এখানে পাস করছিলাম নাবিলা, সো বড় ডিটেলস এর মধ্যে তুমি কি পাইলা, তুমি পাইলা আউটপুটের মধ্যে নেম হচ্ছে নাবিলা। তার মানে কি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আমার কি আসলো, বুঝতে পাবলিক। পারিনি। কি লিখবো তারপরে, স্ট্রিং, হুম ভেরিয়েবলের নাম কি মেসেজের বলে নাম। দেওয়া নাই, ইচ্ছা মতো নেম। কোনো হুম সমস্যা? না। ওকে ফাইন, ঠিক আছে। একটা আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলকে খুঁজে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো হুম যে সে বই বড় করতেছে, বি ওয়ান বই বড় করলো, আবার বি ওয়ানই আরেকটা বই বড় করলো, ঠিক আছে। সো বি ওয়ান এর মধ্যে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা তোমার একটা বই বড় করছে, তারপর আরেকটা দুইটা বই বড় করছে। এখন সে দুইটা বই বড় করছে, ঠিক আছে। তাহলে তোমার এই যে তোমার স্ট্যাটিক, সেটা তোমার মনে করো ভেরিয়েবল ছিল যেখানে তোমার বইগুলো রাখা ছিল, বইয়ের সংখ্যা রাখা ছিল। তো সেখানে হুম আমাদেরকে তো চেঞ্জ করতে হবে। একটা লাইব্রেরির মধ্যে যখন তুমি একটা বই নাও তখন সেই বইটা কি কমে যাচ্ছে না, হ্যাঁ, চলে যাচ্ছে। সেখানে আমি চেঞ্জ করলাম। এখানে চেঞ্জ করা থেকে কি আমার এইটা কি বোঝায় যে আমি ওখানে চেঞ্জ করলাম, তার মানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে তোমার আমার নিজের অবজেক্টের কাছে বইটা চলে আসলো বা আমার সেভ হয়ে আছে, না, ওখানে চেঞ্জ হলে এটা সেভ ঠিক হবে আছে। না। আমাকে তাকে কোথাও স্টোর করে রাখতে হবে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন বড় ডিটেলসকে কল দিছি তখন আমি শুধু তার নামই পাই নাই, আমি বই দুটো পাইছি, যে বই দুটো হচ্ছে তোমার বড় বুক মেথডের মধ্যে বড় করা হয়েছিল। এখন বড় বুক মেথডের মধ্যে যদি বইগুলোকে বড় করা হয়, ঠিক আছে, তাহলে বইগুলোর ডিটেলস যে আমি কোন বইটা বড় করছি, ঠিক হুম আছে, আমি কোন বইটা বড় করছি, এই যে জিনিসটা, এই জিনিসটা তোমার মনে করো আমি পাস করছিলাম কোথায়, বড় বুকের মধ্যেই করছিলাম না। বরগুড মেথডের মধ্যে। তোমার কথা শুনতে পারলাম না, একটু জোরে বলবা প্লিজ। আহ, বড় বুক মেথডের মধ্যে করা হয়েছিল। হ্যাঁ, বড় বুক মেথডের মধ্যে করেছিলাম। তো বড় বুক মেথডের মধ্যে যদি করে থাকি তাহলে বড় বুক মেথড যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত যাকে যাকে তুমি বড় বুকের মধ্যে পাঠাইছো শেষে ওখানে এক্সিস্ট করবে। বড় বুক হুম যখন শেষ হয়ে যাবে
তখন এই হুম। পথের পাঁচালী, এই আনন্দমাঠ, আমি যদি এটা কোথাও সেভ করে না রাখি, তাহলে কি আমি অন্য কোনো মেথডের ভিতরে আমি তাদেরকে পাবো? না, এটা সেভ করে রাখতে হবে, নাহলে পরে পাওয়া যাবে ঠিক না। আছে, সো আমি তাদেরকে যেখানেই পাচ্ছি আমি তাদেরকে স্টোর করে রেখে দিব। ঠিক আছে, হুম। সো এখন বিষয়টা যেটা হচ্ছে হুম। সেটা হচ্ছে যে তোমার এখন আমি যদি একটা বুককে স্টোর করে রাখতে চাই, ঠিক আছে, তাহলে হ্যাঁ। আমার কি দরকার এখানে? আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি যদি একটা স্ট্রিং নেই, স্ট্রিং এর মধ্যে হুম, পথের পাঁচালীকে সেভ ভেরিয়েবল করে স্টোর রাখলাম। করে রাখা যাইতে। ঠিক আছে, তারপরে যখন আমি আনন্দমাঠকে সেভ করে রাখতেছি, তখন কি পথের পাঁচালী রিপ্লেস হয়ে আনন্দমাঠ হয়ে যাচ্ছে না? হুম। সো আমাকে এমন কিছু লাগবে যেখানে আমি সবাইকে স্টোর করে রাখতে পারবো। সো আমরা এরকম কি ডেটা স্ট্রাকচার জানি যেটার মধ্যে আমরা এই কাজটা করতে পারি? কোন মানে কোন ডেটা স্ট্রাকচারের মাধ্যমে এটা করা যাবে? কিসের মাধ্যমে? মানে মানে আপনার প্রশ্নটা হচ্ছে কোন ডেটা স্ট্রাকচারের মাধ্যমে এটা করা যাবে? ইয়েস, আমরা আমি যদি প্রশ্নটা একটা বুঝি নাই। ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে বড় বুকের মধ্যে যখন পথের পাঁচালীকে পাচ্ছি, তো আমি যেটা যেটা বুঝলাম আর কি, যে যেহেতু আমি বইটাকে বড় করলাম, সো একটা কাজ হবে হচ্ছে যে আমার বইয়ের সংখ্যাটা কমে যাবে। আমার তোমার স্ট্যাটিক ভেরিয়েবল গুলো থেকে, যেটা প্রত্যেকে শেয়ার করবে, যতগুলো অবজেক্ট তৈরি হবে, হুম। কারণ প্রত্যেকের জন্য লাইব্রেরি কয়টা? একটাই না? হ্যাঁ, একটাই। ঠিক আছে, এমন তো না যে তোমার জন্য লাইব্রেরিতে 3টা করে বই আছে, অন্য একজনের জন্য আবার 3টা করে বই আছে। তুমি যদি একটা বই নিয়ে নাও, তাহলে আমি যখন যাব লাইব্রেরিতে তখন তো আমি দেখবো একটা বই কম। হুম। তো এই জিনিসটা আমরা আগের দিন বুঝছিলাম অন্য এক্সাম্পল দিয়ে। এটাকে যদি আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে করতে চাইতাম, যে তোমার হচ্ছে এই লাইক তোমার কাউন্টটা, সেটা হইতো না, কারণ আলটিমেটলি সেই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ওই পার্টিকুলার ইনস্ট্যান্সের জন্য হইতো। সো হুম। 3 থেকে যদি 2 হইতো, সো আলটিমেটলি তার জন্য সেটা 3 থেকে 2 হচ্ছে, বাট যখন আরেকটা অবজেক্ট তৈরি হবে তখন তার হ্যাঁ, জন্য তখন আবার 2টা হবে বই না। থাকতো। কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় যাইতে হবে যাতে করে প্রত্যেকের জন্য জিনিসটা কমন থাকে। সো আমরা ওখান থেকে স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে শিখছি। হুম। এগুলো কি মনে আছে না ভুলে গেছো? না, মনে আছে। ওকে ফাইন, মনে থাকলেই ভালো। ফাইন, যেটা বলতেছিলাম আর কি, যে আমার বড় বুক যে আবার মেথডটা আছে, বড় বুক মেথডটার মধ্যে আমি যখন পথের পাঁচালীকে পাঠাইছিলাম ফার্স্ট টাইম, তো পথের পাঁচালীকে সেভ করে রাখতে হতো। তা আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে তাকে সেভ করে রাখতাম, ঠিক আছে ফাইন, হুম, সেভ প্রসেসর করে রাখতে থাকতো। হইতো, তাকে সেভ করে রাখছি। ঠিক আছে, একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমি তাকে সেভ করে রেখে দিলাম। ঠিক আছে, যখন আমি হুম। আবার বি1 এর জন্য বড় বুক কল দিয়ে এবার আমি আরেকটা বই বড় করতেছি, তাকে যদি আমি সেম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাইতাম, একটা ভেরিয়েবলের মধ্যে তুমি কখনো 2টা জিনিস স্টোর করতে পারো, সে আগেরটাকে রিপ্লেস করে বসে যাইতো না? উম, হ্যাঁ, নতুন আরেকটা স্টোর করলে আগেটা সরে গিয়ে নতুনটা বসতো। সো আমি একটা সিম্পল স্ট্রিং টাইপের ভেরিয়েবলে কাজটা করতে পারতেছি না। সো আমি কিভাবে করব? হুম। এটাকে আমি অ্যারে ইউজ করে করব, যেখানে আমি সেম টাইপের মাল্টিপল জিনিসকে স্টোর করে রাখতে পারি। হুম। ক্লিয়ার জিনিসটা কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা যখন আমি স্টোর করব, সেই স্টোর করার জন্য সেটা কি কি আমার থাকতে হবে না? হুম। সো আমি এখানে একটা ইনস্ট্যান্স আমার অ্যাট্রিবিউট হিসাবে একটা অ্যারেকে ডিফাইন করতে যাচ্ছি। অ্যারেটা টাইপ কি হবে? মানে এটা টাইপ হবে স্ট্রিং। স্ট্রিং টাইপ হবে। ওকে, অ্যারের নাম মনে করো দিলাম সাপোজ হচ্ছে মাই বি। ঠিক আছে, ইকুয়ালস টু, অ্যারেটার লেন্থ কত? অ্যারেটার লেন্থ কত হবে? এর লেন্থ হবে মানে যতগুলো ভ্যারিয়েবল স্টোর করতে যাচ্ছি তত পর্যন্ত। হ্যাঁ, মানে যতগুলো ভ্যারিয়েবল স্টোর করতে যাচ্ছি তত পর্যন্ত হবে। এক্স্যাক্টলি, যতগুলো আমি স্টোর করতে যাচ্ছি ততগুলো পর্যন্ত। সেখানে আমরা ধরেই নেই যে প্রত্যেকটা বই সে একটা করে নিতে পারবে। ঠিক আছে, কিছু জায়গায় আমাকে কোড করার পরে আবার চেঞ্জে আসতে হবে। যেমন আমি ধরে নিচ্ছি সাপোজ যে সে 100টা বই নিতে পারবে। ঠিক আছে, হুম। এখন আমি 100 লেন্থ একটা অ্যারে নিলাম, বাট সামনে যাইতে 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 আমি কোড করে বুঝলাম যে বলে দিছে একজন 3টার বেশি বই নিতে পারবে না। তাহলে সে হুম, যদি তিনটা 3টার বেশি বেশি দেওয়া বই যাবে নিতে না। না পারে, তাহলে আলটিমেটলি তার লেন্থ কি 100 হবে না 3 হবে? তিন হবে। এক্স্যাক্টলি, এখানে ধরে নেওয়া কিছু বলা নাই। ফর দ্যাট রিজন ধরে নিচ্ছি তাও যে সে, তোমার মনে করো যে প্রত্যেকটা বই
একটা করে নিতে পারবে, ঠিক আছে। সো ফর দ্যাট রিজন আমি এখানে যেটা করতেছি আর কি, তার লেন্থ ধরে নিচ্ছি তোমার 3, ঠিক আছে। যদি যে দেখি যে এটার মধ্যে এক্সেপশন হইতে পারে, যে একজন তো 4টাও বই নিতে পারতেছে, 5টাও বই নিতে পারতেছে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে তোমার কাছে প্রত্যেকটা বই আছে হচ্ছে তোমার 3টা করে, তাহলে সে যদি বই ডাবলিং করতে পারে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে সে পথের পাঁচালীও 3টা নিতে পারতো, দুর্গেশ নন্দিনীও 3টা নিতে পারতো, আনন্দমার্গও 3টা নিতে পারতো। সো আলটিমেটলি সে 9টা বই নিয়ে নিতে পারতো, তারপর তার বই নাই, তখন আমরা কিন্তু তার লেন্থকে 9 বানায় ফেলতে পারতাম। বুঝতে পারলা কি বললাম? ঠিক আছে। সো আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি সামনে যে যদি আমরা কোনো এক্সেপশন দেখি, তাহলে আমরা সেই এক্সেপশনে আবার যাব। অলরাইট, ক্লিয়ার? ওকে, আমরা এখনো হাফ ওয়ে যাইতে পারি নাই, অলরেডি 45 মিনিটস চলে গেছে। অলরাইট, যেখানে ছিলাম সেটা হচ্ছে ধরে নিলাম। তো আমরা এর মধ্যে কি করব, যখন হচ্ছে আমি একটা বই বড় করব, আমি এর মধ্যে স্টোর করে রেখে দেব, যাতে করে আমি অন্য কোনো মেথডকে যখন কল দেব তখন আমি একে ইউজ করতে পারি। বুঝতে পারছি? কারণ যেই বইগুলোকে আমি পাঠাইছিলাম, মানে বড় করার জন্য নিছিলাম আর কি, সেই বইগুলো তো তোমার মনে করো যে জাস্ট ওই পার্টিকুলার মেথডের মধ্যেই তার এক্সিস্টেন্স ছিল, আমি তাকে সেভ করে রেখে এখন তার এক্সিস্টেন্স বাড়াই দিলাম। এখন যদি আমি অন্য কোনো একটা মেথডের মধ্যে যাই, তখন আমি এই যে পথের পাঁচালী যেটা আমার এটাকে ডিজাইন করার সময় যেই তোমার লোকাল ভেরিয়েবলটা সে যে স্টোর করেছিল, যে কে রিসিভ করে নিয়ে গেছিল, সে এক্সিস্ট করে না, বাট আমি তার কাছ থেকে নিয়ে এটাকে একটা স্টোরারে রেখে দিছি, যেই স্টোরারটা আমার কাছে আছে। এখন আমি যে কোনো মেথড থেকে সেই স্টোরারটাকে অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে সামনের দিকে আগাই। আমার মনে করো যে এখানে যখন আমি একটা অবজেক্ট তৈরি করি, তখন আমি নামটা পাঠাই ফাইল, আর হচ্ছে এখান থেকে আমরা বড় দেখে বুঝলাম যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সেভ করে রাখার জন্য একটা অ্যারে নিতে হয়। সো আমি একটা অ্যারেকে ডিজাইন করলাম, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো খুঁজে বের করতেছি। ফাইন, এখন এই জিনিসটার কাজ শেষ করে ফেলি। এটার কাজটা সিম্পলই ছিল, সেটা হচ্ছে কি, যখনই আমি একটা অবজেক্টকে তৈরি করতে চাই তখন আমি শুধু তার নাম পাস করি, ঠিক আছে। তো ফার্স্টলি ইনিশিয়ালি আমি একটা ভেরিয়েবল নিয়ে রাখছি কিন্তু তার নামকে স্টোর করার জন্য, বা সেটার ভ্যালু নাল। তো যখনই একটা অবজেক্ট তৈরি করা হবে, অবজেক্ট তৈরি করার সময় কোন মেথড কল হয়? কে কল হয় অবজেক্ট তৈরি করার সময়? এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টর কল হয়। সো আমরা এখন কনস্ট্রাক্টরটাকে ডিজাইন করতেছি, ঠিক আছে। সো পাবলিক কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ হয়? ওকে, ফাইন, হয় না, ঠিক আছে। এই যে আমার কনস্ট্রাক্টর কার নামে হয়? কনস্ট্রাক্টর হচ্ছে আমার ক্লাসের নামে হয়, ঠিক আছে, ফাইন। তো কনস্ট্রাক্টরটা এখানে আমার কি করতেছে, আমি এখানে কিছু স্পেস রেখে দিচ্ছি। কেন রাখতেছি? যাতে করে যদি আমার আরো কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল দরকার হয়, আমি সেই জিনিসগুলোকে এখানে ইনক্লুড করতে পারি, ঠিক আছে। ওকে, এই যে আমার কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটা হচ্ছে আমার ক্লাসের নামে হয়। কনস্ট্রাক্টর কিনে একটা নেম নেয়, তো সেই নেমটাকে রিসিভ করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে, যে তাকে রিসিভ করে ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। তার টাইপ হবে স্ট্রিং। তো ধরলাম জাস্ট নাম দিলাম, মনে করো সাপোজ এস, ঠিক আছে। সো যখন আমার একটা অবজেক্ট তৈরি হবে, তখন আমার কনস্ট্রাক্টর কল হবে, কনস্ট্রাক্টরের মধ্যে আমার যেটা পাস করা সেটা সে পাস করে দিছে। এখন ওটাকে আমার কোথায় স্টোর করতে হবে? নেমের মধ্যে, তাই না? আমি যদি কনস্ট্রাক্টরের মধ্যে তাকে স্টোর না করি, কনস্ট্রাক্টর যদি এরকম হয়, হ্যাঁ শুনতে পারতেছো? আচ্ছা, যেটা বলতেছিলাম, কনস্ট্রাক্টরটা যদি এরকম হয় যে কনস্ট্রাক্টরের ভিতরে কেউ নাই, কিচ্ছু নাই, জাস্ট কনস্ট্রাক্টর একটু ডিজাইন করে রেখে দিলাম, তাহলে কনস্ট্রাক্টর যখন রান হয়েছে তখন এস এর মধ্যে ঠিকই নামটা আসছে, আর সেই নামটাকে তুমি যদি তার পার্টিকুলার পজিশনে বসে না দাও, যখন কনস্ট্রাক্টরটা চালানো শেষ হয়ে যাবে, তখন তো এই এসটাও ডিস্ট্রয় হয়ে যাবে, এর মধ্যে ভ্যালু ডিস্ট্রয় হয়ে যাবে। তো পরে কি আমি কখনো নাবিলাকে পাবো, যেটাকে আমি এখানে স্টোর করে রাখতে পারবো? পাবো কি আমি? পাবো না। তো যাকে যাকে আমার পরে ইউজ করার জন্য স্টোর করতে হবে, তাকে আমি যখনই পাবো তখনই আমি তাকে স্টোর করে রেখে দেবো, ঠিক আছে। তারপরে তো সে আর থাকতেছে না, ঠিক আছে, ফাইন। সো তাহলে এখানে আমি কি দিচ্ছি, আমি এখানে আমার নেম ইজ ইকুয়ালস টু এস কে বসাই দিলাম, ঠিক আছে। কনস্ট্রাক্টর থেকে কিছু প্রিন্ট হয়, কিছু প্রিন্ট হয় না, অ্যাস প্রিন্ট হয় না। সো আমার কিছু নাই, কনস্ট্রাক্টর ডিজাইন করা শেষ।
হুম, ঠিক আছে? হ্যাঁ, সো এখন একটু আমি বড়োয়ার মেথডটা দেখি যে বড়োয়ার মেথডটা মানে সরি বড় বুক মেথডটা কিভাবে কাজ করে, সবগুলোর জন্য সেম ভাবে কাজ করে কিনা। যেমন এখানে আমি বড় বুক মেথডকে কল দিছিলাম, পার্টিকুলারলি কোনো আউটপুট আসে নাই, আউটপুট আসছে কার জন্য? বড়োয়ার ডিটেলস এর জন্য, তাই তো? হ্যাঁ, ওই মেথডটার জন্য। হ্যাঁ, বড়োয়ার ডিটেলস এর জন্য আসছে। ঠিক আছে, সো হ্যাঁ, বড়োয়ার ডিটেলস এর জিনিসটা কি আসে? নেম আসে, যেগুলা বই বড় করছে সেগুলা আসে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আবার পরবর্তীতে যে দেখি যে সেমই হয় কিনা। আবার যখন বড় ডিটেলস কল হয়েছিল তখনও তার নেম ছিল এবং বুক বড়ডে, যেগুলা নেম বড় করছিল হুম, উপরে দেখলেই বুঝতে পারতেছি। এই লাইনটার যেগুলা আউটপুট আসবে সেটা কাকে দিয়ে ইনফ্লুয়েন্স হবে? এর নিচের লাইনগুলোকে দিয়ে নাকি উপরের লাইনগুলোকে দিয়ে? নিচের লাইনগুলোকে দিয়ে। এই লাইনে যেই আউটপুটটা আসবে সেটা ইনফ্লুয়েন্স হবে নিচের লাইনগুলোকে দিয়ে। সে কি নিচের লাইনের কাছে এখনো গেছে? না, এই তাহলে লাইনে যে তুমি লাইন যে আছে সেই আউটপুটটা লাইন দিয়ে পাচ্ছ, হবে, মানে উপরের লাইনগুলো দিয়ে হবে। হ্যাঁ উপরের লাইনগুলো দিয়ে হবে। এক্স্যাক্টলি, চিন্তা করে আনসার দাও। তোমার তো কোনো তাড়াহুড়ো আচ্ছা, নাই যে ধাক্কা করে আনসার দিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ এই যে হ্যাঁ, এখানে আমি ডিটেলসে কল করছি, ডিটেলস মেথডকে কল দেওয়াতে সে আমাকে এই জিনিসটাকে প্রিন্ট করে দিছে, যেখানে বই বর্ডের কথা লেখা আছে, আনন্দ মাঠ, দুর্গেশ নন্দিনী হুম, আর পথের পাঁচালী। এখন হুম, এই যে বইগুলো আসছে নিশ্চয়ই এই বইগুলোকে সে বড় কোর্সের জন্য সে পাইছে। হ্যাঁ, সো এই জন্যই এই আসছে। লাইনটার উপরে যদি আমি দেখি তাহলে আমি দেখতে পারতেছি যে বড় বুক মেথডকে 3 বার কল দেওয়া হয়েছিল এন্ড এই 3টা বই অ্যাড করা হয়েছে। সো এখন এই এই বড় আর্টিকেলস মেথডটা কাকে দিয়ে ইনফ্লুয়েন্স হলো? তার উপরের লাইনগুলোকে দিয়ে না? হুম, উপরের যদি লাইনগুলো দিয়ে। এখানে আমার এই লাইনটা এক্সিস্ট না করতো, পথের পাঁচালীটা, ঠিক আছে, এক্সিস্ট করে বি টু হুম, ডট বড় বুক আনন্দমাঠ, বি টু ডট বড় বুক দুর্গেশ নন্দিনী, হ্যাঁ, তাহলে তুমি যখন বড় আর ডিটেলসে কল দিতা, ঠিক আছে, তখন কি তোমার এইখানে লাস্টে পথের পাঁচালীটা আসতো? না, না, তখন আর আসতো না। বুঝতে পারতেছো জিনিসটা? হুম, হুম, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো বড় ডিটেলসটাকে দেখলাম যে সে এভাবেই কাজ করলো। তারপরে দেখি আর কোথাও বড় ডিটেলসকে কল দেওয়া হয়েছিল কিনা। তো নিচে গেলাম, হুম, এখানে আরেকটা অবজেক্ট তৈরি করছিলাম, তার জন্য বড় ডিটেলসকে কল দিছি, দেই নাই। 4 নাম্বারের জন্য কল দিছিলাম, সো হ্যাঁ, 5-এর লাস্টে। সো এগুলো যখন কল দিছি তখন যেটা আসছে আর কি, যে 5-এর পরে একটা নাম আসছে, বুক বরোড আসছে, এদের জন্য নাম আসছিল, হুম, বুক বরোড আসছিল। এখন এখানে একটা উপরে একটা লাইন আসছে, দ্য বুক ইজ নট অ্যাভেলেবল। সেটা তুমি কনফিউজ হইতে পারো যে ওকে ফাইন, তাহলে আমার বড় ডিটেলস কল দিলে সম্ভবত তাহলে নেম আর বুকস বরোড আসে, বাট হুম, কখনো হুম, আসে দ্য বুক ইজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, বাট আমি যদি একটু হুম, খেয়াল করি 5 নাম্বারের পর থেকে, তাহলে আমি দেখতে পারি যে এখানে তোমার উপরেও কিন্তু একটা লাইন এক্সিস্ট করে, একটা না দুইটা লাইন এক্সিস্ট করে। হুম, হুম, ঠিক আছে, সো এমন হতে পারে না যে এই দুইটা লাইনের জন্য আউটপুটটা আসছে? হ্যাঁ, ঠিক আছে, সো লেট আস ক্লারিফাই, আমরা একটু কোশ্চেনটা পড়ে পড়ে ক্লারিফিকেশনটা নেওয়ার চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ, সো ক্লারিফাইডটা যদি আমরা পেয়ে যাই, ক্লারিফিকেশনটা আমরা যদি ক্লারিফাইড হয়ে যাই, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই জিনিসটাকে অনেক ইজিলি মানে ডিজাইন করে দিতে পারবো। কারণ তার হুম, কাছে অনেক ইজি হবে যে তাকে যখন ডিজাইন করব, তার ডিজাইনটা হবে হচ্ছে এরকম, তাকে কল দেওয়া হলে সে নেম প্রিন্ট করে আর বুক বরোড এর মধ্যে বুকস গুলো প্রিন্ট হুম, করে। হুম, সো বুক বরোডের মধ্যে সে বইগুলোকে কোথায় পাচ্ছে? এই যে আমার একটা ভেরিয়েবল আছে যেখানে আমি যখনই বুক বড় করি তাকে সেখানে স্টোর করে রাখি। তো হ্যাঁ, আমি যদি একে অ্যাক্সেস করে শুরু থেকে শেষ পর্যন্ত যাই, তাহলে আমি এই বুকগুলোকে পেয়ে যাব, তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারতেছো জিনিসটা, থিঙ্কিংটা কি কিভাবে হ্যাঁ, করতেছি? হ্যাঁ, এই হুম, জিনিসগুলো বুঝতে বুঝতে পেরেছি পারাটা বিষয়টা। হচ্ছে মেইন। ঠিক আছে, হুম, 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 ওকে, একটা মিনিট দাঁড়াও, আমাদের লেটস টেক 2 মিনিটস ব্রেক। অলরাইট, আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, সো হুম, আমরা কালকে তোমার যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের ক্লাস যেটা মেথড ছিল আর কি, মানে টেস্টার মেথড, সেই টেস্টার বলছি আমি। আচ্ছা কোথায় গেল? ওকে, কোথায় ছিলাম কালকে, কোথায়, একটা মিনিট দাঁড়াও। ওকে, সো কালকে আমাদের যে স্ট্যাটিক মেথড ছিল, এই স্ট্যাটিক মেথডটা আমরা সেটা নিয়ে কাজ করছি, সেটা আমরা শেষ করছি। আমরা পড়তে পড়তে সামনের দিকে আগাইছিলাম, আগায় দেখছিলাম, হ্যাঁ, শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমরা দেখতে দেখতে সামনের দিকে দেখছিলাম যে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, তারপরে সেই অবজেক্টের কিছু মেথডকে ব্যবহার করা হয়েছে। লাইক বড় বুক একটা মেথড, কিভাবে বুঝলাম এটা আমার
ওই অবজেক্টটার মেথড বা এটা আমার একটা ইনস্ট্যান্স মেথড, কারণ ইনস্ট্যান্সকে দিয়ে কল যে দেওয়া ক্লাস হয়েছে, দিয়ে কল দেওয়া ইনস্ট্যান্সের হয়েছে। লোকেশন দিয়ে কল দেওয়া হয়েছে, এই লোকেশনে গেলে আমার ইনস্ট্যান্সটাকে খুঁজে পাইতাম। হুম তো যখন এই ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে তখন এই ইনস্ট্যান্সটার মধ্যে আমার ক্লাস ডিজাইন আমি যেটা করে দিছিলাম, যেটা আমরা এখন করতেছি বেসিক্যালি, সেটার প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, সেটা হতে পারে একটা ভেরিয়েবল, যেটা হতে পারে একটা মেথড। সো প্রত্যেকটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং মেথডকে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটকে সে নিজের মধ্যে রেখে দিছে। তো আমরা যখন ওই পজিশনটায় যাই এই অ্যাড্রেসটা ধরে, তখন আমরা ওই অবজেক্টটা পাই যে অবজেক্টটা এখানে তৈরি হয়েছে, এন্ড আফটার দ্যাট আমরা সেই অবজেক্টটাকে তারপরের লাইন থেকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, হ্যাঁ সো আমরা এখন ওখান থেকে স্টার্ট করব কালকে আমরা যেখানে জিনিসটা আটকাইছিলাম, ঠিক আছে? সো হুম হুম আমরা তোমার হচ্ছে বুক স্ট্যাটাসটা পড়ে দেখছিলাম যে আমার বুক স্ট্যাটাসের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমার যে বইগুলো নিছি আমি, এখানে যে লেখা আছে আর কি, যে আমি এখানে 3টা বই আমার লাইব্রেরিতে নিছি এবং প্রত্যেকটা 3টা করে নিছি। সো ওটা হচ্ছে আমাকে বেসিক্যালি আমার বইয়ের স্ট্যাটাসটা দেখায় যে আমার লাইব্রেরিতে এখন কয়টা বই আছে, এন্ড হ্যাঁ, আমার কয়টা আছে বইয়ের কয়টা নাম্বারটা কি কি বই দেখায়। আছে এবং কয়টা বই আছে, ঠিক আছে? সো হুম হুম এগুলোকে হ্যান্ডেল করার জন্য আমার, আমি যখন আমার কোডটা করা স্টার্ট করব, আমাকে কিন্তু কোডটা এখান থেকে স্টার্ট করতে হবে। কালকে তোমাকে বলছিলাম এখানে তোমার জন্য তোমার সুবিধার্থে এখানে দুটো লাইন করে দেওয়া আছে, এন্ড হুম আফটার হুম দ্যাট তোমাকে কোড করতে হবে। সো আমি দুটো লাইনকে এভাবে ডিনোট করে দিছি, এন্ড তারপর থেকে আমরা শুরু করছি। ওকে, হুম সো আমরা কেন এই অ্যারেটা ব্যবহার করছি সেটা আমি এক্সপ্লেন করছিলাম, এখন আর সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি না আমি। আচ্ছা। নেমটা কেন নিছি তুমি বুঝতে পারছো, এন্ড আফটার হুম দ্যাট হুম কনস্ট্রাক্টরও আমরা এখানে ডিজাইন করা স্টার্ট করছিলাম, কনস্ট্রাক্টরটা ডিজাইন করছিলাম। সো ইনিশিয়ালি আমরা এটা করছিলাম, এবং এটাও বলছিলাম যদি আমাকে কোথাও যে সামনে দেখি যে আমি যেটা করছি আমাকে কিছু চেঞ্জ করতে হচ্ছে বা কোনো একটা সিম্পল মডিফিকেশন করা লাগতেছে, তাহলে আমরা ওই জিনিসটা ওভাবে করব। সো আমরা একটু সামনের হ্যাঁ দিকে আগাই। সামনের দিকে আগায় আমরা দেখতেছি, আমরা দেখতে পারলাম তোমার যে বড় বুক নামে একটা মেথড আছে, আবার বড় ডিটেলস নামে আরেকটা মেথড আছে। সো বড় আরেকটা মেথড ডিটেলস আমরা আছে। কালকেই দেখছিলাম যে বড় ডিটেলস সবসময় একভাবেই প্রিন্ট করে, নাম দেয়, বইগুলো কি বড় করছে সেটা লেখে, এন্ড আফটার দ্যাট হুম বইগুলোকে প্রিন্ট করে, ঠিক আছে? হুম এন্ড এটা এই যে এই বইগুলো, মেথডের কাজ। সেই বইগুলোকে যে প্রিন্ট করছে, যে বইগুলোকে যে সে প্রিন্ট করছে, এই যে বইগুলোকে সে প্রিন্ট করছে, এই বইগুলোকে সে কিভাবে প্রিন্ট করতে পারছে, কারণ তার উপরের দিকে আমরা এই জিনিসটা দেখছিলাম যে আমার এই লাইনটা ইনফ্লুয়েন্স হয় তার উপরের লাইনগুলো দিয়ে। সো উপরে যেটা যেটা আমি কাজ করে আসছি সেইটার বেসিসেই তো আমার বিয়ন্ড লোকেশনের অবজেক্টের মধ্যে চেঞ্জেস আসছে বা কোনো ভ্যালু আমি স্টোর করে রাখছি। সো আমি এখন ওই জিনিসগুলোকে ইউজ করতে পারবো। সো এই যে আমার বড় বুক যখন আমি ইউজ করব আর কি, তখন আমি বেসিক্যালি কি করি, এই জিনিসগুলোকে, এই যে আমার নামগুলোকে যেটা আমি পাঠাইছি আর কি বইগুলোকে, সেটা হচ্ছে আমি একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখি। তো সেই অ্যারেটা আমরা নিছি, বাট বড় বুকের এখনো কাজ করি নাই। আমরা হচ্ছে যেহেতু দেখলাম বড় আর ডিটেলসটা অনেক সিম্পলি কাজ করে, তো আমরা বড় ডিটেলসটাকে ডিজাইন করে ফেলতে পারি। তো হুম বড় ডিটেলসটা আমার কি মেথড, এখানে আমার ইনস্ট্যান্স মেথড না স্ট্যাটিক মেথড? হ্যাঁ, বড় ডিটেলস হচ্ছে এখানে, বড় ডিটেলস ইনস্ট্যান্স মেথড, কিভাবে বুঝলাম ইনস্ট্যান্স কারণ মেথড? অবজেক্ট দিয়ে কল দেওয়া হয়েছে। ওকে, ফাইন। সো আমি যদি এখানে লিখি যে পাবলিক, এটা কি কিছু রিটার্ন করে? না, করে না, করে না, তার মানে পাবলিক ভয়েড হবে। ভয়েড, ওকে, ফরওয়ার্ড ডিটেলস। এটা কি আর্গুমেন্ট হিসেবে কিছু পাস করে যখন তাকে কল দেওয়া হয়? না, কিছু পাস করে না। আচ্ছা, কিছু পাস করে না, তাহলে হুম আমাদের এখানে কোনো প্যারামিটার সেট করতে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ঠিক ব্র্যাকেট আছে? হবে। তো এটার কাজটা কি হয়, এটার কাজটা হচ্ছে ফার্স্টে সে নেমটাকে প্রিন্ট করে। সো আমি যদি এখানে প্রিন্ট করি, তাহলে এখানে কি করব, আমি একটা স্ট্রিং নিলাম নেম, হুম এন্ড আফটার দ্যাট আমি কি করব, যে আমার যেই নেমটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমে কনস্ট্রাক্টরটার মধ্যে আমি যে নেমটা পাস করছিলাম, যেটা আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নেমের মধ্যে সেভ করে রাখি, আমি কি করব এখন, সেটাকে এখানে দিয়ে দেব। কোনো হুম হুম, কনফিউশন? বুঝি নাই। বললাম কোনো কনফিউশন? না না না, কনফিউশন নাই। ওকে, ফাইন। তারপরে দেখো যে বুকস বরোড এই জিনিসটাও সে নিজে নিজে প্রিন্ট করে, এন্ড আফটার দ্যাট বাকি যেগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে কোথাও স্টোর করে রাখছিলাম আমি, বা কোথাও স্টোর করে রাখবো যখন অবজেক্ট ক্রিয়েট হবে,
সরি, যখন অবজেক্ট ক্রিয়েশনের পরে যখন সেই অবজেক্টটাকে ধরে কোনো একটা পার্টিকুলার মেথড কল করে সেটাকে ইউজ করতে বলা হবে, যে ওখান থেকে আমি জিনিসটা কিনে কোথাও স্টোর করে রাখছিলাম, এখন আমি সেই স্টোরেরটা থেকে তাদেরকে আমি ইউজ করতে পারবো। তা যখন আমি বড় হুম হুম। বুককে কল দেই তখন আমি পথের পাঁচালীকে তখন আমি পাস করি, যখন হ্যাঁ আমি তখন বড় পাস বুককে করা কল হয়েছে। দেই তখন আমি আনন্দ বুককে পাস করি। ঠিক আছে, সো হ্যাঁ বড় বুকের মধ্যে আমি পথের পাঁচালী পাস করছি, মানে যতক্ষণ বড় বুকটা চলবে ততক্ষণ আমার কাছে পথের পাঁচালীটা থাকবে। পথের আর পাঁচালী যখন থাকবে। সেটা শেষ হয়ে যাবে তারপরে কি আমি পথের পাঁচালীকে পাচ্ছি? না তারপর আর থাকবে না। পাইতাম না, যদি না আমি সেটাকে সেভ করে রাখি সেই মেথডের ভিতরে। হুম ঠিক আছে, সেই মেথড মানে যাকে আমি যখন পাবো তাকে নিয়ে আমার যদি কোনো কাজ করার থাকে তখনই করতে হবে, আমি তো অন্য কোনো মেথডে তো তাকে আর খুঁজে পাবো না, তাই না? তো না যখন আমি পথের পাঁচালীকে পাবো, যখন আমি আনন্দ মাঠকে পাবো, তখন আমি কি করব, তাদেরকে সেভ করে রেখে দিব। তখনই সেভ করে রাখবো। ঠিক আছে, সেভ করে যদি রাখতে পারি তাহলে আলটিমেটলি যেখানে সেভ করে রাখতেছি আমি, এখন আমি যদি এখন অন্য কোনো মেথডে কল দেই যেখানে আমি ওই নেমগুলোকে পাস করতেছি না, আমি তো জানি যে আমার নিজের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমি তাদেরকে সেভ করে রাখছি। সো আমি তখন তার কাছে যাব, তার কাছে যেয়ে তাদেরকে পাবো। হুম হুম। তখন তাদের কাছে পাবো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ফাইন। সো আগে হচ্ছে আমরা এই জিনিসটা প্রিন্ট করি, সেটা হচ্ছে বুকস বরোড। ওকে, বুকস, ঠিক আছে। হুম এন্ড হুম। আফটার দ্যাট আমাকে কি করতে হবে, যেগুলো বই আমি ওখান থেকে নিছি লাইব্রেরি থেকে, লেন্ড করছি, সেই বইগুলোকে আমাকে প্রিন্ট করতে হবে, কারণ ওই বইগুলো এখন আমার হ্যাঁ কাছে আছে। ঠিক আছে, তো সেই হ্যাঁ বইগুলো এখন প্রিন্ট করে নিব। যখন আমি নিতাম তখন আমার কোন ভেরিয়েবলের মধ্যে যে স্টোর হতো, এই ভেরিয়েবলে না? হুম হুম। সো বেসিক্যালি আমরা অ্যারেও জানি কিভাবে কাজ করে। সো এখানে আমার যেই অ্যারেটার মধ্যে সে স্টোর হয়ে থাকতো, সেই অ্যারেটার যে একটা লোকেশন, সেই লোকেশনটা আমার এর মধ্যে আছে, বুঝতে তাই না? পেরেছি। ওকে, সো আমার এই ভেরিয়েবলটার মধ্যে আমি আমার সেই অ্যারেটার লোকেশন রাখছি। সো আমি তাহলে যদি এই লোকেশনটা পাই তাহলে ওখানে যে অ্যারেটাকে পাবো অ্যারেটার মধ্যে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ এটার মধ্যে থেকে এক্সেস করে এটা পাওয়া যাবে। ঠিক আছে, সো এখন হুম একটা ওয়ে হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে ফর, ওকে, এন্ড আই এর ভ্যালু আমার, আমি জানি যে এখানে 3 এর থেকে ছোট, আমার আই এর তোমার হচ্ছে লাইক ভ্যালু 0 1 2 হবে, কারণ আমার অ্যারেটার লেন্থ আমি 3 ঠিক করছি। বাট স্টিল হ্যাঁ আমি এই যে জন্য কাজটা করতে ওটা পারতাম 3 এখানে থেকে সেটা ছোট হচ্ছে হবে। আমি যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আমি মাই আন্ডারস্কোর বি ডট লেন্থ দিতে পারতাম। ঠিক আছে, বাট এখানে আমি মনে করো যে ডিরেক্ট নাম্বারটাই দিলাম। অলরাইট, আই বুঝতে পেরেছি। প্লাস প্লাস। এখন এটা যদি আমি করি এখানে আমার আউটপুট আসবে, বাট এখানে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা কি সেটা তুমি বলতে পারবা কিনা সেটা আমি জানি না, বাট আমি তোমাকে একটা ট্রাই করতে বলবো। হুম মাই আন্ডারস্কোর বি, এখানে আই। ঠিক আছে, এখানে তোমার মনে করো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এখানে লনি আছে, যাই হোক। সো এখন আমি আচ্ছা। যখন এটাকে প্রিন্ট করতেছি তখন আমার অ্যারের লেন্থ হচ্ছে 3। সো এখানে আছে আমার পথের পাঁচালী, তাই না? হুম এখানে আছে আমার হ্যাঁ আনন্দমাঠ, এখানে কি আছে? এখানে আছে যে আরেকটা বইয়ের নাম যে দুর্গেশ নন্দিনী। আরেকটা বই কি সে নিছে, যে সেই বইটার নাম এখানে থাকবে? যদি সে না নেয় তাহলে কি থাকবে সেই নামটা? তাহলে এটা ইয়ার নাল থাকবে। এক্স্যাক্টলি, যদি না নেয় তাহলে এখানে আমার নাল থাকবে। যদি এটা নাল থাকে, আমি এখানে কি বলতেছি, আমি এখানে বলতেছি পুরো অ্যারেটাকে তুমি ট্রাভার্স করে প্রিন্ট করো প্রত্যেকটা এলিমেন্টকে, তাহলে সে প্রিন্টিং এর টাইমে এখানে পথের পাঁচালী আনন্দমাঠ তারপর একটা নাল প্রিন্ট করে দিবে না? হ্যাঁ তারপর নাল প্রিন্ট করবে, বাট তাহলে তো আমরা কি সমস্যা, চাই নাল যে তো নালটা প্রিন্ট প্রিন্ট আমরা তাই করুক? নাই। আমরা কি চাই যে নালটা প্রিন্ট করুক? না আমরা নাল চাই না। ছাড়াই তো শুধু আমি কি নাম পারি দুইটা না প্রিন্ট এখানে করতে একটা চাইছিলাম। কন্ডিশন দিয়ে দিতে যে তুমি যদি নাল না হও তাহলে তুমি প্রিন্ট করবা, হ্যাঁ নাল হলে প্রিন্ট করবে না। না হলে তুমি প্রিন্ট করবা না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওকে ফাইন। তাহলে এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, সেই কন্ডিশনটা হচ্ছে যে ইফ, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এটাকে একটু এভাবে করি তাহলে সুবিধা হবে।
আমি যদি এখানে একটা কন্ডিশন দেই যে ইফ my underscore where I number index equals to null, এটা যদি আমি হুম কন্ডিশনে দেই, ঠিক আছে, তাহলে প্রিন্ট করবে না। ঠিক আছে, তাহলে হুম বিষয়টা কি হলো, যখন সে নাল হবে তখন সে প্রিন্ট করবে, বাট আমরা কি চাই, যখন সে নাল না হবে না তখন সে হলে প্রিন্ট প্রিন্ট করবে করবে। না, তাই না? হ্যাঁ তার মানে এখানে কন্ডিশনটাকে আমাকে কি চেঞ্জ করতে হবে? মানে না না হলে প্রিন্ট করা এই কন্ডিশনটা দিতে হবে। এক্স্যাক্টলি। সো নট ইকুয়ালস টু নাল, তখন সে প্রিন্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর যদি এলস হয় তাহলে তো আমার ম্যাটার করতেছে না এখানে কোনো কিছু, হুম এলস হলে তো কিছু ম্যাটার লাগবে না। করতেছে না। যদি তোমাকে এটা বলতো যে যদি নাল হয়ে যায়, এটার এলস মানে কি, যদি নাল হয়ে যায় তাহলে তোমার মনে করো যদি এমন কিছু হইতো যে আমার যদি নাল হয় তাহলে আমাকে একটা জিনিস প্রিন্ট দিতে হয়, বা যদি শুরুরটাই নাল থাকে বা সবগুলোই নাল থাকে তাহলে আমাকে লিখতে হবে যে কোনো কপি নেওয়া হয় নাই বা কোনো বই নেওয়া হয়নি, তাহলে আমি জিনিসটাকে ওভাবে হ্যান্ডেল করতাম। আই হুম হোপ হুম তুমি সেটা বুঝছো এবং পারবা। ঠিক বুঝতে আছে, পেরেছি। হ্যাঁ ওকে ফাইন। সো এই ওয়েতে আমি যেটা ডিজাইন করলাম, ঠিক আছে, সো এটার ক্ষেত্রে হুম জিনিসটা কাজ করতেছে। এই যে আমার ফার্স্ট এটার ক্ষেত্রে 1 এবং 2 এর মধ্যে বড় ডিটেলস। সো দেখি এখন আমার বড় ডিটেলস আর কোথায় আছে, আমার 2 এবং 3 এর মধ্যে আছে। সো 2 এবং হুম 3 এর মধ্যে যখন আমার বড় ডিটেলস এটা আছে লাস্ট লাইনে 2 এবং 3 এর মধ্যে আর কি, তখন এই 2 3 এর মধ্যে আমার এই যে দেখো বড় ডিটেলসটা সেম ভাবেই কাজ করে। হুম হুম ঠিক আছে, সো কোনো এক্সেপশন নাই। যদি এক্সেপশন নাই তার মানে আমার এটা দিয়েই কাজ হবে। যদি এক্সেপশন থাকতো তার মানে আমরা বুঝতাম যে যেই জায়গাতে এক্সেপশন ওইটাকে আমাকে কোনো একটা ইফ এলস কন্ডিশন দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে হ্যান্ডেল করে নিতে হবে। বুঝতে পেরেছি। ক্লিয়ার? হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, এটা তাহলে আমার গেল। তারপর সামনের দিকে যাওয়ার আগে আমরা একটু বড় বুকটাই দেখি। তো যখন সে বই বড় করে তখন আমি দেখলাম যে 1 এবং 2 এর মাঝখানে সে বড় করছে দুইটা বই। 1 এবং 2 এর মাঝখানে কি বই নিয়ে কোনো কিছু বলছে এখানে? না তার আচ্ছা মাঝখানে ফাইন, তার মানে বুঝলাম যে তো বড় বলে বুকের নাই। মধ্যে একটা কাজ তো আমাকে বইটা সেভ করে রাখতেছি, আমি সেই কাজটা আমি করব, বাট আমাকে আউটপুটের জন্য বড় বুকের মধ্যে কিছু করতে হয় নাই, যে কোনো কিছু প্রিন্ট হুম করব হুম বা কিছু করতে হয়নি। এখন পর্যন্ত সেটা বুঝছি, এখন সামনের দিকে যেয়ে দেখি যে কিছু করতে হয়েছে কিনা। আমি হুম 2 এবং 3 এর মধ্যে যে বড় বুক আছে সেখানে আমি 3টা বই সে বড় করছে। 2 এবং 3 এর মধ্যে দেখো সেটা নিয়ে কিছু নাই, যেটা আউটপুট আছে সেটা আমার বড় ডিটেলস এর জন্য আছে। সো হ্যাঁ এখানেও আমি পাইলাম না। ঠিক আছে, 3 এবং 4 এর মধ্যে বুঝতে পেরেছি। নাই কিছু, সো আলটিমেটলি আমার এখানে কোনো পেয়ে নিতে হইল হ্যাঁ না। এখানে আর কাজ নাই। ঠিক আছে, আচ্ছা, 4 এবং 5 এর মধ্যে 4 এবং 5 এর মধ্যে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, বড় বুক আছে বাট বুক ডিটেলস কল দেওয়া হয়নি, মানে বড় ডিটেলস কল দেওয়া হয়নি। 5 থেকে শেষ পর্যন্ত এখানে আমার বড় বুক, সরি ভুল বললাম, একটু ভুল বলছি, হ্যাঁ একটু ভুল বলছিলাম, সেটা হচ্ছে 4 থেকে 5 এর মধ্যে আর কি আমরা ছিলাম। তো 4 থেকে 5 এর মধ্যে আমার বড় বুক একবার কল দেওয়া হয়েছে এবং তার জন্য আমার এখানে কোনো আউটপুট বা কিছু নাই। ঠিক হুম আছে, 5 থেকে শেষের মধ্যে এখানে বড় বুকও কল দেওয়া হয়েছিল দুইবার, আবার হচ্ছে তোমার বড় ডিটেলস কল দেওয়া হয়েছে। তো এটা বড় কল দেওয়া ডিটেলস এর হয়েছিল। জন্য নেম ঐশী, বড় বুক দুর্গেশ নন্দিনী, সেটা আমি বুঝতে পারলাম। হুম ঠিক আছে, কিন্তু উপরের দুইটা যে তোমার লাইন ছিল, যে বড় বুক দুইবার কল দেওয়া হয়েছিল, একবার আনন্দ মাঠের জন্য, একবার একবার হচ্ছে দুর্গেশ হুম নন্দিনীর জন্য। ঠিক আছে, হুম তো বড় বুকের কাজটা কি হয়, আমরা তো একটা কাজ বুঝে ফেলছি, সেটা হচ্ছে সে যে বইটা তার মধ্যে পাস করা হচ্ছে সেটাকে সে হ্যাঁ আমাদের অ্যারের মধ্যে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে অ্যারের বইয়ের মধ্যে নামটা ঢুকাই দেওয়া। দিচ্ছে। আর কোনো কাজ আছে কিনা সেই জিনিসটা আমরা খুঁজতেছি। তো এতক্ষণ পর্যন্ত দেখছিলাম কোনো কাজ নাই, মানে তার জন্য আমার কোনো আউটপুট আসতেছিল না, বাট আমি এখানে দেখতেছি যে আমার দেখো দুইটা জিনিসকে এখানে কল দেওয়া হয়েছে। ঠিক আছে, বড় বুককে দুইবার কল দেওয়া হয়েছে, একবার আনন্দ মাঠ সহ, একবার দুর্গেশ নন্দিনী সহ। কিন্তু হুম যখন হুম বিফোরের জন্য আমার বড়ুয়া ডিটেলসকে কল দেওয়া হইলো তখন আমি শুধুমাত্র দুর্গেশ নন্দিনীকে পাচ্ছি, আমি আনন্দ মাঠকে পাচ্ছি না। এবং উপরে হুম হুম একটা জিনিস দেখো, যে উপরে একটা লাইন প্রিন্ট হয়েছে আমার এক্সট্রা নেমের উপরে, সেটা হচ্ছে এই বইটা অ্যাভেলেবল না। হুম হুম ঠিক অ্যাভেলেবল আছে, আছে সেটা তার দেখাচ্ছে। মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমার বড় বুকের মধ্যে দুইটা কাজ। একটা হচ্ছে যেই বইটা পাস করতেছি সেটাকে আমি আমার
অ্যারের মধ্যে ঢুকাই দিব। বাট আমার অ্যারের মধ্যে ঢোকার জন্য একটু রিয়েল লাইফ চিন্তা করো, যে হুম হুম লাইব্রেরিতে গেলাম, দেখলাম যে আনন্দমাঠ আছে, নিলাম, নিয়ে হচ্ছে ব্যাগের ভিতর হুম ঢুকাই রাখলাম, নিয়ে লেট হুম করে চলে আসলাম। ঠিক আছে, সো তিনটা বই ছিল, একটা আমি নিলাম, এখন কয়টা বই বাকি আছে? তিনটের মধ্যে আর একটা বাকি আছে। তিনটা বুক ছিল, একটা আমি নিলাম, এখন আর কয়টা বই বাকি আছে? এখন আর দুইটা বাকি আছে। এখন আর দুইটা বই বাকি আছে। এখন তুমি যখন বইটা নিতে যাবা, যেহেতু আমরা স্ট্যাটিক দিয়ে কাজ করতেছি, তুমি যখন বইটা নিতে হুম যাবা, হুম তুমি আরেকটা অবজেক্ট, তখন তুমি কয়টা বই পাবা? তিনটা পাবা না দুইটা পাবা? তখন আর দুইটা পাবো। আর দুইটা কেন পাইলা তুমি? তখন একটা অলরেডি নাও হয়ে গেছে, আর দুইটা বাকি আছে। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে যে স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, সেই স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে ক্লাসের প্রপার্টি। এন্ড সেই স্ট্যাটিক ভেরিয়েবল গুলো কোনো অবজেক্টের প্রপার্টি না, বাট অবজেক্ট গুলো যতগুলো অবজেক্ট হবে না কেন, প্রত্যেকেই তার কাছে অ্যাক্সেস থাকবে, তারা তাকে দেখতে পারবে, হুম তাই হুম না? হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে। সো বেসিকলি তুমি যখন গেলা তখন তুমি দুইটা বই পাইলা। এখন তুমি মনে করো একটা বই নিয়ে গেলা, অন্য একজন এসে আরেকটা বই নিয়ে গেল, আনন্দমাটি নিয়ে গেল। তা আমি আনন্দমাট একটা নিছিলাম, তুমি একটা নিলা, তোমার একটা ফ্রেন্ড আরেকটা নিল, এখন কি কোনো বই হুম আছে? উম না, আর থাকবে না। এখন আর বই নেই। তাহলে আরেকজন যদি বইটা নিতে চায়, রিয়েল লাইফ চিন্তা করো, তাহলে কি সে বইটা নিতে পারবে? হুম হুম সে কি নিতে পারবে? না, পারবে না। পারবে না। এখন আমরা যেটা করতেছিলাম বড় বুকের ভিতরে, যে বইটা পাস করতেছি, সেটা আমার পার্টিকুলার যে অবজেক্টকে দিয়ে ওই মেথডটা কল দেওয়া, তার অ্যারের ভিতর ঢুকাই দিচ্ছিলাম। বাট এটা কি আমার একটু জিনিসটা হচ্ছিল না, অ্যাবসার্ড হচ্ছিল না? কারণ বইটার তো এক্সিস্টেন্স থাকতে হবে, তারপরে সে নিতে পারবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি, ফার্স্টে আমাকে চেক করতে হবে যে বইটা এক্সিস্ট করে কিনা, নাকি বইটা শেষ হয়ে গেছে। তো বইটা যদি অ্যাভেলেবল থাকে, তার যদি অ্যাভেলেবিলিটি থাকে, তখনই আমি নিতে পারবো না? হুম, অ্যাভেলেবল থাকলে না যাবে, অ্যাভেলেবল না হলে নেওয়া সো যাবে না। আমরা বড় বুকের মধ্যে এটা জানতাম, যে আমরা বড় বুকের মধ্যে যে বইটা পাস করতেছি, সেই বইটা আমি নিচ্ছি। বড় বুক মেথডটা হচ্ছে আমার বই নেওয়ার জন্য, আমি লাইব্রেরিতে যে বই নিচ্ছি, বই বড় করতেছি, সেই মেথডটা ওই কাজটা আমার হয়ে করে দিচ্ছে। যখনই আমি বই নিচ্ছিলাম, তখনই সেই বইটা আমার অ্যারের মধ্যে ঢুকতেছিল আর কি। ঠিক আছে, যে আমি হুম আমার স্টোরের মধ্যে রেখে দিচ্ছিলাম। কিন্তু এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, যে যেখান থেকে বই নিচ্ছি, লাইব্রেরি থেকে, সে লাইব্রেরির মধ্যে বইটা এক্সিস্ট করে। বুঝতে পারছো? হুম হুম তো এক্সিস্ট ফার্স্ট করে সেটা কাজটা আমার দেখতে কি, হবে। ফার্স্ট কাজটা চেক করা যে বইটার অ্যাভেলেবিলিটি আছে কিনা। হুম হুম ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ফাইন। তো এই জিনিসটার জন্য আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে আমরা একটু বড় বুক ক্লাসটাকে ডিজাইন করি। ঠিক আছে, ওকে, আমরা বড় বুক হুম ক্লাসটাকে ডিজাইন করি। তো ফার্স্টে আমরা এটা এটা আমাদের কি মেথড, এটা পাবলিক, সরি, স্ট্যাটিক মেথড না ইনস্ট্যান্স মেথড? কোনটা? বড় বড় বুক? বুক, বড় বুকের কথা বলতেছেন? ইয়েস, হ্যাঁ, বড় বুক হচ্ছে ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স কারণ যে মেথড, ঠিক অবজেক্ট আছে। দিয়ে কল দেওয়া এটা কি হয়েছে। কিছু রিটার্ন করে? না, রিটার্ন করে না, তাহলে ভয়েড করে না, হবে। তার মানে ভয়েড হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তারপরে এখানে হুম আমি নাম লিখলাম যে বড় বুক। এটা কি কোনো আর্গুমেন্ট নেয়, মানে আর্গুমেন্ট পাস করি যখন আমরা একে কল করি? না, আর্গুমেন্টও পাস করেন। আচ্ছা, আর্গুমেন্ট বলতে কাকে বোঝায়? না না না, দাঁড়ান। না, আর্গুমেন্ট পাস করছে, বইয়ের নামগুলা করতেছে। ওকে, আর্গুমেন্ট পাস করে, তার মানে আমাকে একটা প্যারামিটার দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। সো প্যারামিটারটা এখানে হচ্ছে আমার স্ট্রিং টাইপের। সো এখানে আমি লিখলাম স্ট্রিং সাপোজ এস। ঠিক আছে, ওকে ফাইন। সো এখন এই যে আমি যখন এই মেথডটাকে কল দিছি, তখন আমার অবজেক্টটা যেখানে আছে, ওই লোকেশনে যে হুম সে খুঁজে নেবে আমার মেথডটাকে, এই মেথডটাকে সে রান দিবে, তাই না? হুম আচ্ছা, আমার অবজেক্টটা এই মেথডটা পাইছে কোথায় থেকে বলো তো? বড় বুক মেথড। আমার অবজেক্টের মধ্যে যে বড় বুক মেথডটা আছে, সেটা সে পাইছে কোথায় থেকে? টেস্টার ক্লাস থেকে। টেস্টার ক্লাস থেকে পাইছে, নাকি সে ক্লাস থেকে পাইছে? অবজেক্টটা কি ডিজাইন দেখে ক্লাস তৈরি থেকে হয়? পাইছে। অবজেক্টটা ক্লাস দেখে তৈরি হয় না? ক্লাসের স্ট্রাকচারটার কি কোনো এক্সিস্টেন্স আছে? না না, ক্লাস ছাড়া তো ওটা মানে কি কি মানে কিরকম হবে ক্লাসটা কি? সেটাই ইয়া করা যাবে বেসিকলি না। তুমি আমাকে বলো, ক্লাসটা কি, ক্লাসটা কি বোঝায়? ডিজাইন বা স্ট্রাকচার। ক্লাস একটা ডিজাইন বোঝায়, কার ডিজাইন বোঝায়? হুম আম, হচ্ছে ইয়া অবজেক্টের ডিজাইন। একটা অবজেক্ট যদি তৈরি হয়,
ক্লাসটাকে ফলো করে, তাহলে সেই অবজেক্টটা দেখতে কেমন হবে ক্লাসটা আমাকে সেই জিনিসটাই বলে দেয়। হুম সো আমার ক্লাসটা দেখে যখন অবজেক্টটা তৈরি হয়েছিল, আমার তো ক্লাসের ডিজাইনটাকে শেষ করতে হবে। আমি এখানে যদি এখন এই টেস্টার কোডকে রান দেই, আমার কোড কাজ করবে না, আগে আমাকে ডিজাইনটাকে তাকে দিতে হবে। তারপরে যখন আমি হ্যাঁ, টেস্টার ডিজাইন ছাড়া তো ক্লাসটাকে সে রান তৈরি দিব, হতে পারবে না। তখন সে এই ডিজাইনটা দেখে দেখে যদি অবজেক্টটাকে তৈরি করে ফেলতে পারে যেভাবে আমরা চাচ্ছি তাকে, তাহলে এই কাজগুলো করা সম্ভব হবে যে কাজগুলো আমি করতে চাচ্ছি। যদি দেখি আমি হুম এখানে যে আউটপুট আছে সেই আউটপুটের সাথে আমার আউটপুট মিলতেছে না, তার মানে ক্লাসটাকে যেভাবে ডিজাইন করতে হইতো, যার পরে আমি এই টেস্টার ক্লাসে রান দিলে আউটপুটটা পাইতাম, আমি সেভাবে ডিজাইন করতে পারি নাই। বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো আমাকে হুম ফার্স্টে চেক করতে হবে হচ্ছে যে আমার যে বইটা আমি নিতে চাচ্ছি সেই বইটার অ্যাভেলেবিলিটি হুম আছে কিনা। সো বইটা কোথায় আছে? বইটা আছে হচ্ছে আমার একটা স্ট্যাটিক ভেরিয়েবলে, সেটা হচ্ছে বুক নেম। সো আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে এই স্ট্যাটিক যে আমার ইয়েটা আছে, অ্যারেটা আছে আর কি। সো আমার এই অ্যারেটাকে আমি ট্রাভার্স করব। ট্রাভার্স করে আমি মেলাবো যে এই যে আমার নামটা, যে নামটা আমি পাস করছি, আমার লাইব্রেরির যে অ্যারেটা আছে আর কি বুক নেম নামে, তার কোন ভ্যালুর সাথে সে ম্যাচ করতেছে। তো যার সাথে ম্যাচ করবে সে, আমি যদি এখানে আনন্দ পাঠ পাঠাই, তাহলে আনন্দ পাঠটা কার সাথে ম্যাচ করবে? লাস্টেরটার সাথে না? লাস্টেরটার সাথে ম্যাচ করবে। লাস্টের সাথে ম্যাচ করবে। তখন আমাকে চেক করতে হুম হবে এই যে ইন্ডেক্সটা যেখানে আমি পাইলাম যে আনন্দ মাঠ, সেই ইন্ডেক্সের আমার বইয়ের যে কাউন্ট আছে সেখানকার যে নাম্বারটা, সেই নাম্বারটা জিরোর থেকে বেশি কিনা। যদি জিরো হয়ে যায় তার মানে কি? তার মানে হচ্ছে কোনো বই নাই। আর জিরোর থেকে যদি বেশি হুম হয় তাহলে আমি সেই বইটা নিব ফার্স্টে, নেওয়ার পরে তার ভ্যালু 1 কমাই দেব। হুম তারপর এক কমাই দিব। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ ওকে। সো ফর i is equals to 0 থেকে i less than হুম book name dot length. কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। i plus plus. ওকে। সো ফার্স্ট কাজ আমি যেটা করব, আমি আগে দেখবো খুঁজে যে কোন ইন্ডেক্সের সাথে আমার এই যে আমি যে আর্গুমেন্টটা পাস করতেছি যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা আমার অ্যারের স্ট্রিং এর সাথে ম্যাচ করতেছে। সো আমি পার্টিকুলার ওই ইন্ডেক্সে কাজটা করব। হুম সো আমার if s equals to বুক নেমের i নাম্বার ইন্ডেক্স, যদি এটা হয় তাহলে আমি কি করব? যদি তারা ম্যাচ করে যায় তাহলে আমার এখন i এর ভ্যালু কত? যদি আমার, বলতো, যদি আমার বইটা দুর্গেশ নন্দিনী হয় তাহলে আমি এখন i এর কোথায় আছি? স্টার্ট করছিলাম 0 থেকে। তো ফার্স্টে আমার 0 মানে হচ্ছে পথের পাঁচালী, ঠিক আছে, এখানে পথের পাঁচালী যেটা হ্যাঁ ম্যাচ করে নাই। পরে আমি দুর্গেশ নন্দিনী তে চলে গেলাম, মানে i এর ভ্যালু আমার ফার্স্টে প্লাস প্লাস হলো, i এর ভ্যালু হলো 1, চেক করলাম স্টিল ট্রু। তখন আমি কি করব? আবার তার ভিতরে রান করব। তো তখন আমি চেক করতেছি যে বুক নেমের 1 নাম্বার ইন্ডেক্স আছে দুর্গেশ নন্দিনী, আমার এস এর ভ্যালুটা কি? এস এর ভ্যালু দুর্গেশ নন্দিনী, দুটো ম্যাচ করে গেল। তা দুইটা যদি ম্যাচ করে যায় হুম তার মানে কি আমার এই ইন্ডেক্সেই কাজটা করতে হবে, ঠিক আছে। তখন আমি যেটা করব আর কি, তখন আমি চেক করব যে ইফ ইফ বুক আন্ডারস্কোর কাউন্টের হুম i number index is greater than 0, সে যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি হুম এখনো বইয়ের অ্যাভেলেবিলিটি আছে, আছে। আর ঠিক জিরো আছে। চেয়ে কম মানে তো তো তখন আমি যেটা অ্যাভেলেবিলিটি করব নাই, যে মাই অ্যাভেলেবল না। আন্ডারস্কোর বুকের মধ্যে আমি তোমার হচ্ছে, ওকে, সো মাই আন্ডারস্কোর বুকের মধ্যে আমি হচ্ছে আমার এস কে ঢুকাই দেব। এন্ড এই মাঝখান খালি রাখলাম, কেন খালি রাখলাম সেটা আমি তোমাকে পরে বলবো, ঠিক আছে। সো আমি আমার এস কে ঢুকাই দিচ্ছি এন্ড বুক
count minus, sorry, so book count minus, sorry, book count I minus equals to 1. তার মানে বুক কাউন্টের I নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ইজ ইকুয়ালস টু বুক কাউন্টের I নাম্বার ইন্ডেক্সের ভ্যালু মাইনাস 1। কোনো সমস্যা? না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা অ্যারাইজ করতেছে এখানে। ধরে নাও যে আমার অ্যারে যেটা, দ্যাট ইজ মাই বুক, যেখানে আমি আমার অবজেক্টের জন্য কি কি বই সে বড় করছে সেটা আমি রাখতেছি, ঠিক আছে? এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে হইতে পারে দুর্গেশ নন্দিনী 1 নাম্বার ইন্ডেক্সে, আমি তাকে খুঁজে পাইছি এন্ড 1 নাম্বার ইন্ডেক্সটা আই এর মধ্যে আছে, ঠিক আছে? এখন তুমি কি বলতে পারো যে আমরা এখন 2 নাম্বার বইটাই নিচ্ছি, বা 0 নাম্বারটা আমরা অলরেডি ফিল্ড আমি 1 নাম্বারের জন্য নিচ্ছি? হইতে পারে না এটাই তার না ফার্স্ট মানে বই কত যেটা নাম্বার আমার সেটা এখানে বলা স্টোর যায় না হইতো? এক্স্যাক্টলি। কত নাম্বার সেটা বলা যাচ্ছে না। কত নাম্বার সেটা বলা যাচ্ছে না মানে আমার কয়টা বই অলরেডি নেওয়া হয়েছে সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এখন আমার কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি আমার এই বইটাকে স্টোর করব, হুম তাই না? হুম সো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটা দেখে বুঝলাম যে আমার একটা কাউন্ট ভেরিয়েবল লাগবে, যেটাকে দিয়ে আমি এই কাউন্ট রাখতে পারবো যে আমি কয়টা বই নিছি। ক্লিয়ার? এই কাউন্টটা দিয়ে বোঝা যাবে যে কয়টা নেওয়া হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। সো একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট। সো ওকে, সো ইনিশিয়ালি আমার কাউন্টের ভ্যালু 0, ঠিক আছে? সো যখনই হুম আমি একটা বইকে বড় করি, ঠিক আছে, সো আমার কাজ হবে যখন আমি একটা বইকে বড় করতে চাচ্ছি তখন আমি কি করব, বইটাকে ফার্স্টে বড় করব এন্ড আফটার দ্যাট আমি আমার একটা বই যেহেতু বেড়ে গেল কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিব, তাই তো? তাই হুম না? তখন এক বেড়ে যাবে কাউন্টের ভ্যালু। কখন বাড়বে কাউন্টের ভ্যালু 1? যখন একটা বই অ্যাড হবে। যখন একটা বই আমার অ্যাড হবে। অ্যাড হবে। আচ্ছা, হুম ফাইন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে হুম ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, শুরুতে যখন আমার কাছে কোনো বই নাই তখন আমার কাউন্টের ভ্যালু কি 0 না? হ্যাঁ তখন 0। তখন তার মানে আমার এই নাম্বার ইন্ডেক্সটা 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ভ্যালুকে স্টোর করতে হবে। ধরে নাও আমার কাছে একটা বই এখন ঢুকে গেছে, তারপরে যদি আমি আরেকটা বইকে ঢুকাইতে চাই তখন আমার কাউন্টের ভ্যালু কি ছিল? কাউন্টের ভ্যালু আগে ছিল 0, আমি একটা বই ঢোকার পরে কাউন্টের ভ্যালুকে 1 বাড়াই দিয়েছি, এখন আমার কাউন্টের ভ্যালু 1। হুম হুম সো পরেরটার ক্ষেত্রে 1। আমি যদি আমার কাউন্ট পজিশনের মধ্যেই আমি সেই বইটাকে রাখতে চাই, তাহলে কি আমার 1 নাম্বার পজিশনটাই তার মধ্যে আছে না? হুম বুঝতে পারলাম? 1 নম্বর পজিশনটাই আছে তখন। ক্লিয়ার? হ্যাঁ সো আমি কি করব, ফার্স্টে বইটা রাখতেছি তারপরে কাউন্টার ভ্যালুকে 1 বাড়াই দিচ্ছি, ঠিক আছে? একবারে সো দিলাম। এখানে যদি আমি কাউন্ট দিয়ে দেই যে আমার কাউন্ট যত তুমি ওই নাম্বার পজিশনে ফার্স্টে বইটাকে রেখে দাও এন্ড হ্যাঁ আফটার দ্যাট তুমি কাউন্টের ভ্যালুকে প্লাস ইকুয়ালস টু 1 বা একবারে 1 দাও। বাড়াই দাও। বুঝতে পারছি। কোনো কনফিউশন? না সত্যি নাই নাকি বলতেছো না? না না সত্যি নাই। ওকে ফাইন। তাহলে এই জিনিসটা আমার এভাবে হচ্ছে। সো আমার কাউন্টের ভ্যালু 1 বেড়ে গেল। হুম সো নেক্সট টাইম যখন একটা বই আমি নিতে যাব তখন দেখো আমার 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমার দরকার ছিল, কারণ আমার হ্যাঁ প্রথম পজিশনটা যদি আমার বই থাকে তাহলে আমার নেক্সট পজিশন যেটা এখন সেখানে বই রাখবো, তো সেই পজিশনটা দরকার ছিল 1। সো কাউন্টও আমাকে কিন্তু দুইটা কাজ একসাথে করতেছে, এক সে আমাকে গণে দিচ্ছে যে আমার কাছে কয়টা বই আছে, প্লাস সে আবার আমাকে ওই পার্টিকুলার বাড়াই ইন্ডেক্সটা দিচ্ছে। দিতে পারতেছে যে ইন্ডেক্সে এখন আমি বই রাখতে চাই। হুম ঠিক বুঝতে আছে? পারছি। হুম ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ফাইন। তাহলে এটা হচ্ছে আমার বই স্টোর করার জন্য কাজ। তাহলে এখন বিষয়টা হচ্ছে যেটা যে আমার যখন আমার এই এসটা যেটা আমি পাস করতেছি আর্গুমেন্ট হিসাবে, যেটাকে আমার এই প্যারামিটারটা রিসিভ করতেছে যখন আমি বড় বুকে কল দিচ্ছি, কারণ বড় বুকে কল দিলে আমি একটা আর্গুমেন্ট পাস করি, সেটা কি, সেটা একটা বইয়ের নাম, ঠিক আছে? সো হুম ফার্স্ট কাজটা যেটা হয় যে আমি খুঁজে নিচ্ছি যে আমার
স্ট্যাটিক অ্যারেটার বা আমার যেটাকে আমি আমার লাইব্রেরি হিসাবে লাইব্রেরির সেলফ হিসাবে ইউজ করতেছি সেটার বইটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, ঠিক আছে। সো আমি খুঁজতেছি ফার্স্টে কত নাম্বার ইন্ডেক্সে আছে এবং তারপরে চেক করতেছি সে বইটার অ্যাভেলেবিলিটি আছে কিনা। যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আমি বইটা নিতে পারবো, যদি না থাকে তাহলে নিতে পারবো না, হুম। ঠিক আছে। গেল এটা, যদি অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে তো নেওয়া যাবে না। নেওয়া যাবে না, ঠিক আছে। এখন এই কন্ডিশনটার এলস কি বোঝায় আমাকে বলো। এলস তে বুঝাচ্ছে যে মানে অ্যাভেলেবিলিটি নাই তাহলে নেওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি, বইটা অ্যাভেলেবিলিটি নাই, তাহলে বইটার অ্যাভেলেবিলিটি যদি না থাকে তার জন্য কি আমার এখানে কোনো প্রিন্টিং স্টেটমেন্ট আছে? না, ভালো করে দেখে বলো তাহলে এই লাইনটা কিসের জন্য, দিস বুক ইজ নট অ্যাভেলেবল। এই লাইনটা প্রিন্ট দিতে হবে। কোথায় দিতে হবে? বইটা অ্যাভেলেবল হইলে কি কাজ সেটা আমরা করলাম, আর বইটা যদি হ্যাঁ, হ্যাঁ। অ্যাভেলেবল না থাকে যদি তাহলে কি অ্যাভেলেবল করতে না হয় হয়? মানে এলস এর ক্ষেত্রে তাহলে তখন আমাকে প্রিন্ট বলে দিতে দিতে হবে হয় যে যে বইটা অ্যাভেলেবল না। দিস বুক ইজ নট অ্যাভেলেবল। এটা এক্স্যাক্টলি, প্রিন্ট দিতে হবে তো এলস এর এখানে ক্ষেত্রে। আমার এলস হবে একটা সিম্পল প্রিন্ট স্টেটমেন্ট যে দিস বুক ইজ নট হুম, অ্যাভেলেবল। হুম। ক্লিয়ার? এটা প্রিন্ট দিব। হ্যাঁ। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। না। পুরোটা পড়ে দেখছি, যখনই আমি একটা বইকে অ্যাড করতে চাই সে ততক্ষণ পর্যন্ত অ্যাড হয় যতক্ষণ পর্যন্ত তার অ্যাভেলেবিলিটি আছে। এন্ড এখানে আমাদের কাজ কয়েকটা, একটা কাজ হচ্ছে ফার্স্টে চেক করব যে বইটার অ্যাভেলেবিলিটি আছে কিনা, যদি থাকে তাহলে আমি নিজের কাছে নিজের যে আমার স্টোরার আছে তার মধ্যে তাকে রেখে দিব। ইনস্ট্যান্স যে হুম, আমি হুম, একটা ভেরিয়েবল হিসেবে একটা অ্যারে নিয়ে রাখছি, আমি সেই অ্যারেটা ইনস্ট্যান্স স্টোরার হিসেবে যে অ্যারেটা নিচ্ছি সেখানে আমি সেই বইটাকে রেখে দিব, ঠিক আছে। এন্ড হুম। আফটার দ্যাট বুঝতে আমি পেরেছি। যেহেতু নিলাম, সো আমি কি করতেছি, আমি যেই সেলফ থেকে নিচ্ছি বা লাইব্রেরি থেকে নিচ্ছি সেখানে আমাকে তো আবার কমাই দিয়ে আসতে হবে তার কাউন্টে, যে যে বইটা এখন একটা কমে হুম। গেল, ঠিক আছে। যদি তখন কমা অ্যাভেলেবল দিতে হবে থাকে আবার। তাহলে এটা, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কি করব, ডিরেক্ট বলে দেবো যে বইটা অ্যাভেলেবল না। হুম, তাই ক্লিয়ার? এটা প্রিন্ট দিব যে অ্যাভেলেবল আছে। যা পড়ছি এতক্ষণ বুঝছি। হ্যাঁ, এইটুকুর মধ্যে আর প্রবলেম নেই। ওকে, আমরা বেসিক্যালি আমাদের অনেকটা করে ফেলছি, এখন দেখি আমাদের আর কিছু হুম, বাকি আছে কিনা। সো বড় বুক আমাদের ডিজাইন করা শেষ, বড় ডিটেলস ডিজাইন করা শেষ, ঠিক আছে। তারপরে 3 এবং 4 এর মধ্যে আমরা দেখতেছি যে এখানে বড়ওয়ার্ড দিয়ে একটা জিনিসকে কল করা হয়েছে। সো বড়ওয়ার্ড দিয়ে কাকে কল করা হয়েছে? কল করা হয়েছে রিমেইনিং বুককে। এন্ড তার মধ্যে কি পাস করা হয়েছে? বড় আর বুকের মধ্যে ওই যে বইয়ের নামগুলা পাস বইয়ের করা নাম পাস হয়েছে। করা হয়েছে, তারপরে প্লাস একটা স্ট্রিং, ঠিক আছে। সো এই পুরো হুম। লাইনটা কি বলে? এই পুরো লাইনটা বলে না যে একটা লাইন প্রিন্ট করে দাও, হ্যাঁ, একটা লাইন ঠিক আছে, প্রিন্ট করতে একটা বলে। লাইন প্রিন্ট করে দাও। আর সেই লাইন প্রিন্ট করে দেওয়ার মধ্যে কি আছে? একটা মেথডকে কল দেওয়া আছে, এন্ড আফটার দ্যাট একটা স্ট্রিং আছে। তো একটা মেথডের একটা স্ট্রিং কি এক হইতে পারে? না, মেথড স্ট্রিং তো সো একদম আমাদের আলাদা। এখানে কি করতে হবে, আমরা বুঝতে পারতেছি যে প্রিন্ট হচ্ছে টাইপ। আমাদেরকে মেথড এখানে কল দেওয়া আছে মানে কি মেথডকে রান দিতে তো যাইতেই হবে, তাই না? হ্যাঁ। সো ফার্স্ট যে পার্টটা আছে বড় ডট রিমেইনিং বুকস, এখানে আমি ফার্স্টে যেহেতু একটা মেথড পাইছি, যখনই মেথড পাবো আগে যে মেথডটা রান করব, রান করার পরে যদি কিছু রিটার্ন করতে হয় রিটার্ন করব, না করতে হলে নাই, ঠিক আছে। 3 এবং 4 এর মাঝখানে দেখো এখানে আমার যেটা আসছে সেটা হচ্ছে যে 1 copies of আনন্দ হুম। মার্ট ইজ রিমেইনিং। সো এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে কপিস অফ আনন্দ মার্ট ইজ রিমেইনিং, এই জিনিসটা আমার অলরেডি আমার এই লাইনটার মধ্যে প্রিন্ট স্টেটমেন্টের পরে যে স্ট্রিং পার্টটা দেওয়া আছে সেটা থেকে আসতেছে। সো ওয়ানটা কোথা থেকে আসলো? সো আলটিমেটলি এখানে আমি একটা মেথডের সাথে একটা স্ট্রিংকে অ্যাড করতেছি না, ফার্স্টে মেথডটা কল হবে। সো মেথডের মধ্যে কয়টা বই বাকি আছে সেই মেথডের কাজ হচ্ছে সেই জিনিসটাকে রিটার্ন করে দেওয়া, যেটা এসে এই লাইনটাকে রিপ্লেস করে ওখানে বসে যাবে। সো বড়োয়ার ডট রিমেইনিং বুকস এর মধ্যে এই লাইনটাকে সে তুলে দিয়ে এখানে তার বইয়ের যে সংখ্যাটা আছে ধরে নাও এক্স, সেই এক্স এসে বসে যাবে। এন্ড আফটার দ্যাট হুম। সেটা একটা ইন্টিজারও যদি হয় তাহলে একটা ইন্টিজারকে আমি একটা স্ট্রিং এর সাথে যোগ করলে সেটা কি হয়ে যায়? একটা স্ট্রিং হয়ে যায়, তারপর সেই স্ট্রিংটাকে আমি প্রিন্ট করি, তাই তো? হুম। মানে অ্যাকর্ডিং টু দিস লাইন যেটা বলছে আর কি করতে। সো এখানে আমার যেটা হয় আর কি সেটা এসে রিটার্ন হবে, এন্ড তার সাথে আমি একটা স্ট্রিং কে যোগ করব। সো কনক্যাটেনেট করলে কি হয়? পুরোটা একটা স্ট্রিং হয়ে যায়। এন্ড আমার মেইন কাজটা কি ছিল? সে বলছিল আমাকে যে একটা লাইনকে প্রিন্ট করো।
তো শুরুতে ছিল হুম, মেথড এই প্লাস প্রিন্ট একটা স্ট্রিং, করাটাই মেইন কাজ ছিল। ঠিক আছে, মেথড প্লাস একটা স্ট্রিং, বাট মেথড প্লাস একটা স্ট্রিং কে তো আমি প্রিন্ট করতে পারবো না। সো আমাকে মেথডটাকে হুম রান দিলাম, রান দিয়ে একটা জিনিসকে আমি রিটার্ন করে নিয়ে আসলাম, রিটার্ন করে নিয়ে আসার পর সেটার সাথে আমি স্ট্রিংটাকে যোগ করলাম, করার পরে হুম আলটিমেটলি আমি পুরাটাকে প্রিন্ট করলাম। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তুমি এখন আমাকে বলো যে এই যে রিমেইনিং বুকস, এই মেথডটা আমার কিরকম মেথড? এটা আমার স্ট্যাটিক মেথড না ইনস্ট্যান্স মেথড? রিমেইনিং বুকস, রিমেইনিং বুকস হচ্ছে স্ট্যাটিক মেথড, কারণ ওই যে ক্লাস দিয়ে কল দিচ্ছে। এক্স্যাক্টলি, ক্লাসের নাম দিয়ে কল দেওয়া হয়েছে, এটা একটা স্ট্যাটিক মেথড। ঠিক আছে, সেটাকে ডিজাইন হুম করার হুম, সময় আমাকে কি লিখতে হবে? পাবলিক স্ট্যাটিক, হ্যাঁ, তারপরে কি লিখবো? ভয়েড লিখবো? পাবলিক স্ট্যাটিক, তারপর ওই যে মেথডের নামটা, পাবলিক তারপর স্ট্যাটিক হচ্ছে না না মেথডের আগে নামের আগে টাইপটা রিটার্ন লিখবো টাইপ দিতে হবে। মেথডে। রিটার্ন টাইপ কি হবে? এটা ভয়েড হবে? হ্যাঁ, দাঁড়ান দেখতেছি টাইপটা। হ্যাঁ, রিমেইনিং বুকস স্ট্রিং হবে। একটা স্ট্রিং হবে, ঠিক আছে, ফাইন, তুমি বললে একটা স্ট্রিং হবে, কারণ একটা স্ট্রিং যোগ করলাম, একটা আনসার আসতেছে যেটা আমি প্রিন্ট করতেছি। হুম, একটা জিনিস খেয়াল করো, রিমেইনিং বুকস এর কাজটা কি এখানে? রিমেইনিং বুকস এর এখানে কাজটা কি? মানে কি কি বই নেওয়া হয় না সেটা দিবে। রিমেইনিং বুকস এর এখানে কাজ হচ্ছে যে আমি যেই বইটার নাম তার মধ্যে পাস করতেছি, সে চেক করে আমাকে বলতেছে ওই বইয়ের ওই বই কয়টা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, অ্যাভেলেবল কয়টা আছে আর সেটা দেখাচ্ছে। অ্যাভেলেবল কয়টা আছে এই জিনিসটাকে আমি কোথায় সেভ করে রাখছি, বা এই জিনিসটা কোথায় থাকতেছে? কোনো ইনস্ট্যান্স মেথডে, সরি, কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলে না কোনো স্ট্যাটিক ভেরিয়েবলে? রিমেইনিং বুকস এই মেথডটাতে। রিমেইনিং বুকস মেথডটা দিয়ে তো আমি সেটাকে বুঝতেছি যে আমার ওই বইটা কতটা বাকি আছে, বাট ওই বইটা লাইব্রেরিতে কতটা আছে সেই জিনিসটা আমি কোথায় স্টোর করছি, আমার কোয়েশ্চেন হচ্ছে এইটা। সে যে আমাকে এসে বলবে যে আমার কাছে আর হুম, একটা বই বাকি আছে, সেই ভেরিয়েবলটার নাম কি? মানে সেই ভেরিয়েবলটা কি একটা স্ট্যাটিক ভেরিয়েবল নাকি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা তোমার কোয়েশ্চেন। সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কেন ইনস্ট্যান্স ভেরিয়েবল? কারণ ওই যে কি বলে, বড়োয়ার বুক যে, না না, রিমেইনিং বুক ওখানের মধ্যে এটা মানে মানে এটা একটা অবজেক্টের প্রপার্টি হিসেবে ক্রিয়েট করা হয়েছে ভ্যারিয়েবলটাকে। কি যে বলতেছো তুমি, আমি আমার মনে হয় তুমি নিজেই বুঝতেছো না। রিমেইনিং বুকস এর কাজটা কি, জিনিসটাকে তুমি কোডের আকারে কেন নিচ্ছ? রিয়েল লাইফ চিন্তা করো না। তুমি একটা লাইব্রেরিতে গেছো, তুমি লাইব্রেরিতে যে এখন চেক করবা হুম কয়টা বই আছে, তো লাইব্রেরিতে তুমি সেলফি যে দেখতেছো এতগুলো বই আছে, তুমি এসে আমাকে বলতেছো ভাইয়া এতগুলো বই আছে, অ্যাজ সিম্পল হুম, অ্যাজ দ্যাট। তা তুমি এই জিনিসটা, এই যে আমি এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল লিখে রাখছিলাম যাতে করে প্রত্যেকটা অবজেক্টের জন্য জিনিসটা সেম হয়, সেটা হচ্ছে আমার বুক কাউন্ট, যেটা দেখে আমি বুঝতেছি যে পার্টিকুলারলি ওই পজিশনটা, যেই পজিশনটা লাইক আমি এখন 1 নাম্বার পজিশনে দেখলাম 2 আছে, সো আমি আরেকটা আমার এখানে স্ট্যাটিক ভেরিয়েবল আছে বুক নেম, সো ওর 1 নাম্বার পজিশনে কে আছে? দুর্গেশ নন্দিনী, তার মানে হ্যাঁ, দুর্গেশ নন্দিনীর 2টা বই বাকি আছে। কিন্তু তুমি কি দেখে বুঝতেছো? একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল দেখে বুঝতেছো? না স্ট্যাটিক ভেরিয়েবল দেখে বুঝতেছি। তা সেই জিনিসটাই তো তোমাকে আজ করতেছি, সেটা আনসার কেন দিতে পারতেছো না? এখন বুঝতে পারছি। তো একটা একটা করে জিনিস এভাবে বুঝলে হবে না, তোমাকে জিনিসগুলোকে মাথায় নিয়ে বুঝতে হবে, আদার দেন দ্যাট তুমি পরীক্ষায় সলভ করতে পারবে না। শুরু থেকে তোমাকে একটা কথাই বলতেছি আমি, কনসেপ্টটা ক্লিয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার করা যদি তোমার করা না থাকে তাহলে তুমি আলটিমেটলি আর যাই হোক আনসার করতে পারবে না। তাহলে আমি তোমাকে এভাবে এই কারণেই বলতেছি কজ আমি তোমাকে এই প্রত্যেকটা জিনিসই পড়াইছি, একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াইছি। যাই হোক না কেন, সো তোমার এটা তো বুঝলাম যে আমি এই ভেরিয়েবলটা থেকে জিনিসটা পাচ্ছি, হুম, এই ভেরিয়েবলটা থেকে যদি আমি জিনিসটা পাই, তাহলে আমার রিটার্ন টাইপটা কি হবে? কোশ্চেনটা বুঝতে পারিনি। আমি যেটা বললাম, রিমেইনিং বুকের হ্যাঁ, কাজ কি? রিমেইনিং বুকের কাজ হচ্ছে আনন্দ মাঠকে ফার্স্টে আমি খুঁজে বের করব সে কোন পজিশনে আছে বুক নেমের, সেই পজিশনটাকে নিয়ে আমি দেখব যে বুক কাউন্টের ওই পজিশনের মধ্যে কয়টা বই বাকি আছে, সো ওই জিনিসটাকে আমি রিটার্ন করে দিব, সেই লাইন সেই জিনিসটা এখানে বসবে, এন্ড আফটার দ্যাট
এইটা প্লাস এই লাইনটা মিলে একটা লাইন হয়ে যাবে, একটা স্ট্রিং হবে, তারপরে সেটাকে প্রিন্ট করবে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে যেই জিনিসটা রিটার্ন হয়ে আসবে সেটার টাইপ কি? স্ট্রিং। কিভাবে বুঝলা সেটার টাইপ স্ট্রিং? কারণ মানে পুরোটা স্ট্রিং প্রিন্ট দিবে। পুরোটা স্ট্রিং প্রিন্ট হচ্ছে জন্য সেটার টাইপ স্ট্রিং। এখানে যে আমি তোমাকে এতবার করে বললাম যে আমার এই যে বুক কাউন্ট, এই জিনিসটাকে সে চেক করে এখান থেকে তাকে বুঝতে হবে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি জাস্ট আমাকে এই জিনিসটা বলো যে আমার একটা বই কয়টা আছে সেটা তুমি কোথায় থেকে নিচ্ছ, কোথায় থেকে বুঝতেছো যে বইটা আমার একটা আছে বা দুইটা আছে বা তিনটা আছে? কাউন্ট, কাউন্ট দেখে। কিসের কাউন্ট দেখে বুঝতেছো? কাউন্ট ভ্যারিয়েবলটা দেখে। কোন কাউন্ট ভেরিয়েবল দেখে বুঝতেছো তুমি? কাউন্ট ভেরিয়েবল তো আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটাকে আমরা ডিজাইন করছি। তুমি কি বুঝতে পারতেছো না এখানে আমার রিমেইনিং বুক মেথডটার মেইন কাজটা কি করতেছে? সে আমাকে বলতেছে আমার লাইব্রেরির মধ্যে এই বইটা কতটা বাকি আছে। লাইব্রেরির মধ্যে কয়টা বই বাকি আছে সেটা কি তোমার ক্লাসের মধ্যে আছে, তোমার অবজেক্টের মধ্যে আছে, নাকি সেটা তুমি মানে কভার করতেছো একটা স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে, যেটা যাতে করে প্রত্যেকের জন্য সে সেম এবং শেয়ার্ড হয়? এই জিনিসটা কি তুমি বুঝতে পারতেছো না? না, এই জিনিসটা তখন বুঝি নাই। এখন বুঝতে পারছো? হ্যাঁ, এখন এখন বুঝতে তাহলে পারছি। আমাকে বলো রিটার্ন টাইপটা কি হবে? এখন এটা ইন্ট হবে কারণ কয়টা আছে মানে সে সংখ্যাটা দিতেছে। হ্যাঁ, সেই সংখ্যাটা হবে, দ্যাটস ওয়াই ইন্টিজার হবে। কিভাবে বুঝলা হ্যাঁ, এটা? মানে কোনটা কিভাবে বুঝলাম? এটা যে ইন্টিজার হবে, সংখ্যা, জাস্ট তুমি হুম আমাকে অ্যানসার দিলা যে হ্যাঁ সংখ্যা, দ্যাটস ওয়াই ইন্টিজার হবে। সেটা কিভাবে হুম। বুঝলা যেটা ইন্টিজার হবে? কারণ এটা মানে এটা কাজ হচ্ছে যে মানে সংখ্যাটা ওকে ফাইন, দেওয়া আমি যে তোমাকে কয়টা বলি, বাকি তোমাকে আছে। এতক্ষণ ধরে জিনিসটাকে বারবার কোয়েশ্চেন করে 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 তোমারও টাইম ওয়েস্ট করে আমারও টাইম ওয়েস্ট করার কিছু নাই, বাট স্টিল আমি তোমাকে এই কারণে আস্ক করতেছি যে সময় যাক যাতে করে হুম তুমি জিনিসটা নিজে থেকে বুঝতে পারো। হুম রিমেইনিং বুকের কাজ যেটা এখানে সেটা হচ্ছে যে আমি যে বইটা পাঠাচ্ছি আমি দেখবো যে আমার লাইব্রেরিতে সেই বইটা এখন কয়টা আছে। সেই জিনিসটা ট্র্যাক কোথায় রাখতেছি? এই স্ট্যাটিক ভেরিয়েবলটার মধ্যে রাখতেছি, যে স্ট্যাটিক ভেরিয়েবলটা এখন আমি মার্ক করে রাখছি। তা এই স্ট্যাটিক ভেরিয়েবলটার যে প্রত্যেকটা যে ইন্ডেক্সে একটা করে নাম্বার আছে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো কি একটা ইন্টিজার, নাকি একটা তোমার স্ট্রিং, নাকি একটা ফ্লোট? ইন্টিজার। ইন্টিজার। সো যদি এখানে আমার জিনিসটা এমন হয় যে আমার বুক কাউন্টের মধ্যে একটা আছে 2, একটা 2, একটা আছে 3, তার মানে কি মাঝখানের যে বইটা সেটা আছে এখন আমার একটা। সো মাঝখানে হুম। বইটা আমার কাছে একটা আছে। সো এই যে নাম্বারটা, তোমাকে এখানে প্রিন্টিং স্টেটমেন্টটা দেখে কি বুঝতেছো? তোমার এক্সপেক্টেড আউটপুট দেখে 3 এবং 4 এর মধ্যে কি আছে? এক কপিজ অফ এটা ইজ রিমেইনিং। সো কপিজ অফ এই বইটা ইজ রিমেইনিং তো আমার এখানেই দেওয়া আছে। সো এখানে এই একটা আমার হুম। কোথাও থেকে এসে বসতেছে। সো ফার্স্টে কি আছে? ফার্স্টে একটা বড়োয়ার ক্লাসের একটা স্ট্যাটিক মেথডকে কল দেওয়া আছে। সো আমি এটা দেখে তো ক্লিয়ারলি বুঝতেছি যে ওয়ানটা আমি এখান থেকে পাচ্ছি, যে এই মেথডটাকে রান করতেছি, সেখান থেকে একটা কিছু একটা রিটার্ন হচ্ছে, এন্ড সেটা পরবর্তীতে কপিস অফ আনন্দ মার্টিস রিমেইনিং এর সাথে কনক্যাটিনেট হয়ে ফুল আউটপুটটা আসতেছে। সো এখানে আসছে ওয়ান। সো এখানে ওয়ান আসা মানে কি? এখানে ওয়ান আসা মানে হচ্ছে যে সে যখন চেক করছে, ধরে নাও যে এখানে আমি তোমার দেখতে চাইছিলাম দুর্গেশ নন্দিনী কয়টা বই আছে, তো এই নাম্বার পজিশনে দুর্গেশ নন্দিনী, তাহলে এই নাম্বার পজিশনে সে যখন এখানে চেক করতেছে তখন এইটা কি একটা ইন্টিজার, সে কি এই জিনিসটা রিটার্ন করে দিচ্ছে না? হ্যাঁ, ইন্টিজারটা রিটার্ন করছে। কোনো কনফিউশন আছে? না, কনফিউশন নাই। সো আলটিমেটলি সে কি রিটার্ন করলো? ইন্টিজার রিটার্ন করলো। তো এই একটা জিনিস তোমাকে আমি সিম্পল একটা জিনিস বুঝাইলাম তোমাকে 20 থেকে 25 মিনিট ধরে, তারও বেশি হবে আই গেস, যেটা আমরা অলরেডি জানি। আমি তোমাকে এভাবে বলতাম না, এই কারণেই বলতেছি কারণ তোমার পরীক্ষার খুব একটা বেশি দিন নাই। তুমি স্টিল যদি হেলাফেলা করো তাহলে কিন্তু ফাইনালে পাস করা অনেক টাফ হয়ে যাবে। ট্রাস্ট মি, ফাইনালে পাস করে অনেক টাফ হয়ে যাবে। জিনিসগুলো অনেক সিম্পল জিনিস, এগুলোকে বুঝতে হবে। তো 110 এর কনসেপ্ট। অলরাইট, সো এখানে আমি লিখলাম যে ইন্টস, পাবলিক স্ট্যাটিক ইন্ট, এন্ড আফটার দ্যাট আমার মেথডের নাম কি? রিমেইনিং রিমেইনিং গ্রুপ। বুকস। সো এটা কি কোনো কিছু আর্গুমেন্ট হিসাবে নেয়? না।
রিমেইনিং বুকটার দিকে তাকায় বললা না নাকি না তাকায় বললা না? রিমেইনিং বুক হচ্ছে বুকের নেম গুলো আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। তো বুকের নেম গুলো যদি নেয় তাহলে কি কোনো আর্গুমেন্ট নিচ্ছে না সে? হ্যাঁ প্যারামিটার লাগবে নিচ্ছে, না? লাগবে। তাহলে হুট করে কেন না বলে ফেলো? আগে দেখো, দেখে বুঝো, সময় নাও, তারপরে আনসার দাও। আমি কি তোমাকে বলছিলাম যে 1 সেকেন্ডের মধ্যে আনসার দাও? বুঝতে ডিড আই সে পারছি। দ্যাট? হুম। তাহলে কেন তোমাকে তাড়াহুড়ায় রাশের মধ্যে এক্সাইটেড হয়ে আনসার দিতে হবে? টেক ইউর টাইম এন্ড দেন আনসার। আই এম নট ফোর্সিং ইউ টু আনসার দ্যাট ইন আ সেকেন্ড। হুম। ফাইন, এর কাজটা কি হবে? ফার্স্টে আমি দেখবো যে এই জিনিসটা কোন নাম্বার পজিশনের মধ্যে এক্সিস্ট করে। তারপরে আমি সেই জিনিসটাকে, সেই জিনিসটার ওই পজিশনটার, যে আমার বুক কাউন্টের মতো ওই পজিশনটার যে নাম্বারটা আছে সেটাকে রিটার্ন করে দেব। বুঝতে পেরেছি। সো সেটার জন্য আমাকে লুপ চালাইতে হবে। i equals to 0 থেকে i less than book name dot length, আর এখানে হচ্ছে আমার i প্লাস প্লাস। এখানে আমার কাজ যেটা হবে যে আমি চেক করব যে if just a minute. সাইজটা একটু বাড়ায় নিতে হবে আর্টবোর্ডের। হুম, ওকে। তো যেখানে ছিলাম যে if s is equals to book name এর i নাম্বার ইন্ডেক্স যার সাথে ম্যাচ হবে, তো আমি i এর ওই ভ্যালুর জন্য কি করব, যে রিটার্ন করব বুক কাউন্টের ওই নাম্বার ইন্ডেক্সটাকে। ক্লিয়ার? সো যখন একে রিটার্ন করতেছি আমি, সাপোজ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যদি আমি ডেমনস্ট্রেশন দেখাই, এটা আমার এ বই, এটা আমার বি বই, এটা আমার সি বই। সো আমি দুইটা অ্যারে নিছি আলাদা আলাদা, and এটা দিয়ে এটা বুঝাই আমি, সেটা হচ্ছে আমি এই জিনিসটা সিনক্রোনাইজেশন রাখার ট্রাই করছি যে এই বইটা যে পজিশনে আছে দ্যাট ইজ 0 নাম্বার ইন্ডেক্স আমার, সেই বইটা কয়টা অ্যাভেলেবল সেটা আমি ওই পজিশনের মধ্যেই রাখি। বি বইটা যেটা 1 নাম্বার ইন্ডেক্সে আছে সেটার কয়টা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আমি 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে রাখি। সি বইটার কয়টা আছে অ্যাভেলেবল যেটা আমার 2 নাম্বার ইন্ডেক্সে আছে সেটা হচ্ছে আমি 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যেই রাখি। সো আমি এখানে যেটা করলাম, আমার কাছে এবিসির মধ্যে একটা নাম দিয়ে দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে হচ্ছে সি। তো সি কে এখানে এস এর মধ্যে পাস করা হলো। আমি যেটা করলাম, আমি শুরু থেকে 0 1 2 এটাকে ট্রাভার্স করে গেলাম, যে আমি খুঁজলাম যে এস কার সাথে মিলতেছে। আমার এই যে আমার সাপোজ বললাম অ্যারেটা হচ্ছে বি, বুক অ্যারে। সো এই বইয়ের কোন ইন্ডেক্সের সাথে, মানে বুকের কোন ইন্ডেক্সের সাথে আমার এই এস এর এই ভ্যালুটা মিলতেছে। তো ফার্স্টে 0 এর জন্য চেক করলাম, মিলছে না মেলে নাই। এটার জন্য চেক করলাম, মিলছে না মেলে নাই। এটার জন্য চেক করলাম, মিলছে, হ্যাঁ মিলছে। তার মানে আমি পাইলাম, সো আই এর ভ্যালু যখন 2 তখন সে মিলতেছে। সো ওই জিনিসটাকে নিয়ে আমার কি দরকার, আমার দরকার এ কে। বাট এ কে পাওয়ার জন্য তো আমার জানতে হবে যে কোন বইটার জন্য আমি একে যাচ্ছি। সো সি বইটার জন্য, তো সি বইটার যেই পজিশনে আছে
তার করসপন্ডিং কয়টা বই বাকি আছে সেও সেই পজিশনেই আছে, আমি ওইভাবেই ডিজাইন করছি। সো আমি তারপর এখানে কি করলাম, যে রিটার্ন করলাম যে আমার এটা সাপোজ তোমার সিইউ কাউন্ট। সো আমি রিটার্ন করে দিলাম যে কাউন্টের আই নাম্বারকে, এই কন্ডিশন যখন ফুলফিল করতেছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ক্লিয়ার। ওকে ফাইন। সো এটা ছিল হচ্ছে আমার কত নাম্বার, এটা ছিল হচ্ছে আমার টাস্ক নাম্বার 5, যেটা আমাদের মেবি সলভ করতে অ্যারাউন্ড মানে সবকিছু মিলে 2 ঘন্টা লাগছে। সো আমাদেরকে সামনের গুলো আগাইতে হবে, আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার করতে হবে, এন্ড এই জিনিসগুলোকে পারতে হবে। এন্ড তার জন্য তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কনসেপ্ট জানলে প্রবলেম সলভ করতে পারবে না যদি না প্র্যাকটিস করো। কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন না জানলে সেটা তুমি সলভ করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই কনসেপ্টটাকে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা জানতে হবে। জাস্ট তোমাকে যদি আমি দেখাই যে কিভাবে ফ্রাইড চিকেন বানাইতে হয়, ডাজন্ট মিন তুমি ফ্রাইড চিকেন বানাই ফেলছো। সো আমি যেভাবে তোমাকে হুম। বানাইতে বলছি, তুমি যদি সেম টেস্টে সেম ফ্লেভারে বানাইতে চাও, তোমাকে এখন আমি যেভাবে বলছি, যেটা তুমি শিখছো যে কনসেপ্টে, সেই কনসেপ্টটাকে তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। সেটা তোমাকে আমি বললাম 3টে ইনগ্রেডিয়েন্ট দাও, তুমি প্র্যাকটিস করতে যে বুঝলা 3টাই দিতে হবে, প্র্যাকটিস করতে যে 2টা দিলে একটা দিলা না। সো তোমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, ফাইন, বুঝছিলাম আমি 3টাই দিতে হবে, বাট দেওয়ার সময় 2টা দিছে একটা দেই নাই। সো আলটিমেটলি জিনিসটা সেম হবে না। সো তোমাকে জানতে হবে কি করতে হবে, এন্ড আফটার দ্যাট ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে। ওকে ফাইন, যেটা আমি জানছি সেটা ইমপ্লিমেন্টেশন এটা, আফটার দ্যাট তুমি জিনিসটা করতে পারবে। সেটা ছিল আমাদের 5 নাম্বার। এখন আমরা সামনের গুলো দেখবো।